এই তো আছে আলহামদুলিল্লাহ তাসফিয়া জি। আচ্ছা এখন হচ্ছে 84 আই হোপ অনেকে জয়েন করে আমরা গেছে। তো আমরা 5 মিনিট একটু অপেক্ষা করি, অনেকেই ফার্ম থেকে আসতেছে তো, দেখা যায় ওই আচ্ছা জন্য এখনো লো কাউন্ট। 5 মিনিট স্যার অপেক্ষা করা যাবে? আহ, হ্যাঁ অবশ্যই। লেটস রিকানেক্ট এট 7:20-22 এরকম সময়। ঠিক আছে। বইটা তো মানে অনেকটা শর্ট, তো আমরা আলাদাভাবে কোন বই পড়তে পারি? বই হচ্ছে গিয়ে আসলে রেফারেন্স যেটা থেকে নেওয়া হয়েছে আমাদের সিলেবাসটা সেটা হচ্ছে কি সিসা যে ম্যানুয়ালটা। হ্যাঁ, সিসা ম্যানুয়াল 2024 এর যে এডিশনটা এইটা আপনারা ফলো করেন এবং দেখবেন আমি যখন পড়াই তখন প্রত্যেকটা ইয়েতে চ্যাপ্টারের শুরুতে আমি কোন সিসার ম্যানুয়ালের কোন চ্যাপ্টার থেকে আসলে এটা নেয়া, হ্যাঁ সেটাই উল্লেখ করা থাকে। হ্যাভ ইউ নোটিসড প্রথমে ইয়ের শুরুতেই এই যে এখানে যেমন দেখেন রেফারেন্স চ্যাপ্টার 3 সিসা অফিসিয়াল রিভিউ ম্যানুয়াল 2024। ঠিক আছে, সো স্যার এই আমাদের মনে হয় রেফারেন্সটা আমি আপনি দিয়ে রাখি। লাস্ট ক্লাসে সিসার ম্যানুয়ালটা দিয়েছিলেন স্যার, ওটা কি কমপ্লিট ম্যানুয়ালটা না? কমপ্লিট ম্যানুয়াল ওটা, রাইট। ধন্যবাদ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম। আহ, বলছিলেন সিসা ম্যানুয়াল অনেক বড় না, কিভাবে গাইড কর। আমি যেটা বললাম যে চ্যাপ্টারের রেফারেন্সটা দেয়া আছে আর যে টপিকগুলো আমরা আলোচনা করব না সেই টপিকগুলো একটু ফোকাস করবেন। হ্যাঁ, যে প্রত্যেক ক্লাসের যে স্লাইডে যে টপিকগুলো সেগুলো একটু ফোকাস করবেন ভালো করে। আর এছাড়া এমনিতেও চেষ্টা করবেন পুরো চ্যাপ্টারটা, যে চ্যাপ্টারগুলো আমাদের এই সিলেবাসে আছে, হ্যাঁ আমি যেখানে চ্যাপ্টারের নামগুলো দিয়ে দিচ্ছি ওই চ্যাপ্টারগুলো পুরাটা একটু স্কিম থ্রু করার চেষ্টা করবেন। অলওয়েজ ওগুলাকে স্কিম থ্রু করবেন। সেটা আপনারা একটু খেয়াল করেন, কারো ভিডিও অন থাকলে ভিডিও অন আছে কিনা একটু খেয়াল করেন। মনে হয় আমরা শুরু করে দিই না, কতজন 112। অসুবিধা নেই, আমরা রিক্যাপ করতে করতে আই হোপ বাকিরা যারা জয়েন করে ফেলবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সো আমরা আজকে হচ্ছে কি আপনাদের সাথে আমার দ্বিতীয় দিন তাই না ক্লাসে। জি স্যার, সো এটা গত আমাদের সেকেন্ড ক্লাসে, ক্লাস। রাইট, সো গত ক্লাসে উই স্টার্টেড উইথ দিস লার্নিং অবজেক্টিভ। এই লার্নিং অবজেক্টিভে আমরা বলছিলাম যে আমরা প্রজেক্ট এবং গভর্নেন্স এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট এই দুইটা নিয়ে মেনলি হাইলাইট, এই দুইটা নিয়ে মেনলি আলোচনাগুলো হবে। যেখানে আমরা প্রথমে শুরুতে আলোচনা করেছিলাম হচ্ছে গভর্নেন্স কি জিনিস। ইফ ইউ রিমেম্বার আমি গভর্নেন্সের ক্ষেত্রে বলেছিলাম যে আমি সম্ভবত পলিসি, প্রসেস এবং স্ট্যান্ডার্ডস এবং সেগুলোকে মেনটেন করার জন্য গভর্নেন্স কি রোল প্লে করে এই জিনিসগুলো আমরা আলোচনা করেছিলাম তাই না, যে গভর্নেন্সের কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জি জন্য। স্যার, গভর্নেন্স কেন জরুরি, কেন একটা প্রতিষ্ঠানে গভর্নেন্স অ্যাবসলিউটলি, থাকা দরকার। রাইট। সো একটা প্রতিষ্ঠানের যেমন হচ্ছে গিয়ে ম্যানেজমেন্টকে ওভারসি করার জন্য বা বিভিন্ন ফাংশনাল ম্যানেজমেন্ট হোক বা অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট হোক সেটাকে ওভারসি করার জন্য যেমন গভর্নেন্স প্রয়োজন, ঠিক সেরকম আরেকটা জায়গায় গভর্নেন্স খুব প্রয়োজন হয়, সেটা হচ্ছে প্রজেক্ট। প্রজেক্ট আর ম্যানেজমেন্টের মধ্যে মেইন পার্থক্য, ম্যানেজমেন্ট ইজ অ্যান অনগোয়িং থিং, ইজ এ পারপিচুয়াল প্রসেস। এটা যতদিন ফাংশন থাকবে অর্গানাইজেশন থাকবে ম্যানেজমেন্ট থাকবে, বাট প্রজেক্ট is a time bound change, right? It's a managed change which has a definitive start and a definitive end and has got limited resources involved. So সেই ক্ষেত্রে এই প্রজেক্টটার ইফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট হচ্ছে কিনা, যে আউটপুট প্রয়োজন সে আউটপুটটা পাচ্ছে কিনা। যেমন একটা অর্গানাইজেশন, আমরা যদি আইটির কনটেক্সটে আসি, একটা আমি বলেছিলাম যে একটা অর্গানাইজেশন একটা আইটি প্রজেক্ট হতে পারে, একটা ইআরপি ইমপ্লিমেন্টেশন প্রজেক্ট হতে পারে, নেটওয়ার্ক এক্সপানশন প্রজেক্ট, বাট হোয়াট এভার দ্য প্রজেক্ট ইজ, গভর্নেন্সের কাজ হচ্ছে গিয়ে প্রথমত যে এনশিওর করা যে এটা এই প্রজেক্টটাতে খরচ হবে, রিসোর্সেস ডিপ্লয় হবে, দিস ইজ দি প্রজেক্টটা ইজ ইন অ্যালাইনমেন্ট উইথ দ্য কর্পোরেট স্ট্র্যাটেজি অর উইথ দ্য কর্পোরেট গোল।
কর্পোরেট গোল বলতে অর্গানাইজেশনের যে বিজনেস গোল আছে, যে স্ট্র্যাটেজিক গোল আছে, অবজেক্টিভ আছে, তার সাথে অ্যালাইন কিনা। অনেক সময় আমি এক্সাম্পলে বোধহয় এরকম আলোচনা করেছিলাম, অনেক সময় দেখা যায় যে আহ, যেটা অর্গানাইজেশনের জন্য মাস্ট হ্যাভ সেটাতে ফোকাস না করে আইটি ফোকাস করছে হচ্ছে গিয়ে বড় প্রজেক্টে, বড় ইনভেস্টমেন্টে, যেটা ইজ এ নাইস টু হ্যাভ থিং। সো ওই জায়গাটাতে গভর্নেন্স প্লেজ আ রোল। এছাড়া গভর্নেন্স বেসিক্যালি কিছু স্ট্রাকচার দিয়ে দেয় একটা প্রজেক্টকে, বা যে কোনো ম্যানেজমেন্টকে একটা স্ট্রাকচার দিয়ে দেয়, চেকলিস্ট দিয়ে দেয়। ওখানে রোলস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটিগুলোকে স্পেসিফাই করে, কিভাবে ক্রস ফাংশনাল কাজ হবে, বিভিন্ন স্টেক হোল্ডার কি করে এঙ্গেজ করবে, একজন একজনকে অ্যাকাউন্টেবল করবে, সেই জিনিসগুলো গভর্নেন্স দেখে। মোস্ট ইম্পর্টেন্টলি যে রিস্ক ওভারসাইট থাকে, অর্থাৎ যে কোনো প্রজেক্ট, যে কোনো চেঞ্জ দ্যাট ইনভলভস এনি চেঞ্জ যখনই হবে তখনই আসলে কিছুটা রিস্ক ইনভলভ থাকে। যেই চেঞ্জটা হয়তো খুব ওয়েল প্ল্যান্ড, বাট স্টিল এনিথিং ক্যান গো রং ওয়াইল ইউ চেঞ্জ, বিকজ ইউ ক্যানট অ্যাকচুয়ালি ফোরসি এভরিথিং। এটা প্রজেক্ট ভ্যারি করবে, তার সাইজের উপরে, তার কমপ্লেক্সিটির উপরে, তার অন্যান্য কনটেক্সচুয়াল ব্যাকগ্রাউন্ডের উপরে ডিপেন্ড করবে যে কতটা সারপ্রাইজ পাওয়ার সম্ভাবনা আছে। বাট প্রজেক্টস আর জেনারেলি ফুল অফ সারপ্রাইজেস। সো ওই যখন সারপ্রাইজ থাকে, যে যেটা এক্সপেক্টেড না, আনএক্সপেক্টেড কোনো কিছু পেয়ে যায় মানুষ বা হয়ে যায় প্রজেক্টে, তখনই আসলে দ্যাট ইজ রিস্ক, বিকজ দ্যাট হ্যাজ আ কনসিকুয়েন্স অন দ্য কস্ট অর দ্য রিসোর্সেস অর দ্য প্রগ্রেস অর কমপ্লায়েন্স। there are many types of risks involved. সো ওই জায়গায় রিস্কটাকেও আসলে প্রপারলি ম্যানেজ করার বা ওভারসি করার জন্য গভর্নেন্সের একটা রোল থাকে। এরপর আমরা আলোচনা করেছিলাম যে প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজি। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট কি জিনিস আমরা আলোচনা করেছিলাম যে ইটস জাস্ট, যেহেতু একটা ডেফিনেটিভ টাইমের ভিতরে একটা প্রজেক্টকে ডেলিভার করতে, একটা চেঞ্জকে এক্সিকিউট করতে হয়। সো ওই জায়গায় পুরা বড় চেঞ্জটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়ে প্রত্যেকটা ভাগ তার ডিজায়ার্ড টাইমের মধ্যে, ডিজায়ার্ড রিসোর্সের ভিতরে শেষ হচ্ছে কিনা, এইটাকে এনশিওর করা ইজ এ প্রজেক্ট ম্যানেজমেন্ট। অর্থাৎ টাইম অনুযায়ী প্রজেক্ট প্রগ্রেস করছে কিনা রেজাল্টের দিকে, ঠিক যেরকম রেজাল্টের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অ্যান্ড টাইমলাইন, এটা ইম্পর্ট্যান্ট ওভারসি করা। একই সাথে এই রেজাল্ট পর্যন্ত পৌঁছাতে যে লিমিটেড রিসোর্স অ্যালোকেট করা হয়েছে, সেই রিসোর্সটা প্রপারলি পাওয়া যাচ্ছে কিনা, ইউজ হচ্ছে কিনা, ঠিক কোনো রিসোর্সের অ্যাভেলেবিলিটির জন্য প্রজেক্ট টাইমলাইন পিছিয়ে যাচ্ছে কিনা, কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা, এই জাতীয় সব কিছু দেখা, কোয়ালিটির দিক থেকে এবং প্রগ্রেসের দিক থেকে, কোয়ান্টিটির দিক থেকে। এই দুইটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ। সো এইখানেও আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট বেসিক্যালি ইজ অ্যান স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ, যে আমার প্রজেক্টের যে গোল এবং যে স্কোপ কি জিনিস, স্কোপ ইজ দ্য বাউন্ডারি। যে স্কোপ হচ্ছে কি বাউন্ডারি, যে আমার এই প্রজেক্টের, যে কোনো প্রজেক্টের ভিতরে, একটা সফটওয়্যার প্রজেক্ট, আমি যদি আইটির কথা বলি, তাহলে একটা সফটওয়্যার সিস্টেম ডেভেলপ হচ্ছে, সেটা একটা স্কোপ থাকবে যে এই সফটওয়্যারটা আসলে কি ডেলিভার করবে বিজনেসে। যে কোনো সফটওয়্যারে সবকিছু ডেলিভার করার টার্গেট নিবে না। ইভেন ইআরপি সফটওয়্যার, একটা ইআরপি সলিউশন, ইয়েস, অনেক ফাংশন, সেলস, ডিস্ট্রিবিউশন, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, ম্যানুফ্যাকচারিং, ইনভেন্টরি, অনেক কিছু থাকতে পারে। But still, that may not have CRM process, customer relationship management process. That may not include supply chain management process. That may not include, say, designing that gets involved into the manufacturing process. So ওগুলা হয়তো স্কোপের বাইরে। সো স্কোপের ভিতরে কি আছে, স্কোপের বাইরে কি আছে, এটা অনেক সময় ব্লার হয়ে যায়, এই বাউন্ডারিগুলা, হ্যাঁ, ডিলিউটেড হয়ে যায়। সো প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা বড় কাজ হচ্ছে কি স্কোপটাকে প্রপারলি ইনট্যাক্ট রাখা এবং ম্যানেজ করা। এখন মেথোডোলজি কি জিনিস? মেথোডোলজি হচ্ছে কি আসলে কি স্ট্রাকচারে আমরা এই যে স্কোপ ব্লার হচ্ছে কিনা, স্কোপ ক্রিপ হচ্ছে কিনা, স্কোপটা মেনটেন হচ্ছে কিনা, প্ল্যানিংটা ঠিক মতো হচ্ছে কিনা, দেন এক্সিকিউশন ঠিক মতো হচ্ছে কিনা, কমিউনিকেশন ঠিক মতো হচ্ছে কিনা। এই জায়গায় আমি একটা পার্টিকুলার প্রিন্সিপাল সবসময় সবাইকে এনকারেজ করি অলওয়েজ। আমি সবসময় বলি যে পারফরমেন্স ইজ অ্যাবাউট কোয়ালিটি অফ প্ল্যানিং, কোয়ালিটি অফ এক্সিকিউশন অ্যান্ড কোয়ালিটি অফ কমিউনিকেশন। এটা আমি শুধু প্রজেক্টের জন্য বলতেছি না, এটা প্রজেক্টের জন্য খুব বেশি অ্যাপ্লিকেবল। যে কোনো প্রজেক্টের পারফরমেন্স যখন আমরা বলবো যে এই প্রজেক্টটা ভালো পারফর্ম করেছে কিনা, তখন আমরা আসলে দেখব তার কোয়ালিটি অফ প্ল্যানিং এর ব্যাপারে, যে আসলে এই প্রজেক্টের প্রজেক্ট প্ল্যান যেটা করা হয়েছিল, সেই প্ল্যানটা কি আসলে কতটা পারফেক্ট ছিল, কতটা বেটার ছিল, কোয়ালিটি অফ প্ল্যানিং। দেন কামস কোয়ালিটি অফ এক্সিকিউশন। প্রজেক্ট প্ল্যান আছে, সেই প্ল্যান অনুযায়ী এক্সিকিউশন কতটা কোয়ালিটি হয়েছে।
That also determines the performance of the project. And finally, communication. যে স্টেক হোল্ডার, অন্যান্য যারা ডিপেন্ডেন্ট এই প্রজেক্টের উপরে, যারা বেনিফিশিয়ারি, তাদের কাছে বা ইভেন ডিপেন্ডেন্সি যাদের উপরে আছে তাদের সাথে কমিউনিকেশন কত ইফেক্টিভলি অ্যান্ড এফিসিয়েন্টলি হয়েছে। সো কোয়ালিটি অফ কমিউনিকেশন। সো আমি সবসময় এটাকে বলি যে ইটস নট অনলি প্রজেক্ট, যে কোনো একটা জবে, যে কোনো একজন লিডারের, যে কোনো একজন ম্যানেজারের আসলে পারফরমেন্সকে আমি অ্যাজ এ লিডার ইভ্যালুয়েট করি হচ্ছে উইথ দিস থ্রি কোয়ালিটি অ্যাসপেক্টস: কোয়ালিটি অফ প্ল্যানিং, কোয়ালিটি অফ এক্সিকিউশন অ্যান্ড কোয়ালিটি অফ কমিউনিকেশন। সো প্রজেক্টের ক্ষেত্রে এটা আসলে খুব অ্যাপ্লিকেবল। সো এই যে মেথোডোলজি যখন বলতেছি তখন আসলে এই জিনিসগুলোর আসলে স্ট্রাকচারটা কি হবে, প্ল্যানিং এর স্ট্রাকচারটা কি হবে, এক্সিকিউশনের স্ট্রাকচারটা কি হবে, কমিউনিকেশনের, এই জিনিসটা বিভিন্ন আলাদা আলাদা স্ট্রাকচার টাইপ আছে যেগুলো বিভিন্ন কারণে ফলো করা হয়, তখন এটাকে আমরা বলি হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজি। এই মেথোডোলজিগুলোর মধ্যে উই ডিসকাসড আমাদের মেইনলি বলতে পারি মোটা দাগে পৃথিবীর যত রকমের মেথোডোলজি আছে সবকটাকে আসলে মোস্টলি দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গিয়ে অ্যাজাইল, ভেরি ফ্লেক্সিবল, অ্যাডহক, এটা নিয়ে আমরা আলাপ করব। আর একটা হচ্ছে ওয়াটারফল মেথড। ওয়াটারফল হচ্ছে গিয়ে ভেরি স্ট্রাকচার্ড, যেটা আমরা গত দিন বোধহয় আলোচনা করেছিলাম ওয়াটারফল পর্যন্ত। দ্যাট ইজ ওয়াটারফল মেথড হচ্ছে কি ইজ এ ভেরি ট্রেডিশনাল লিনিয়ার অ্যাপ্রোচ। ওয়াটারফল এই ওয়ার্ডটাই কি, ঝর্ণা, তাই না? বলছিলাম পানি শুধু এক ডিরেকশনে নিচের দিকে পড়ে, একটা স্টেপ বাই স্টেপ পড়ে, কখনোই একটা স্টেপ স্কিপ করে অন্য স্টেপে পড়ে না, রাইট? সো বা একটা স্টেপে পড়ে গেছে তখন মনে পড়লো না আগের স্টেপটা করা হয়নি, একটু আগের স্টেপে পানি উঠায় নিয়ে আবার ফেললাম, তা হয় না। ঝর্ণাতে সবসময় নিচের দিকেই পানি পড়ে। সো ইটস এ ইউনিডিরেকশনাল ফ্লো এবং নন রিভার্সেবল। সো ইটস আ ভেরি রিজিড স্ট্রাকচার্ড লিনিয়ার অ্যাপ্রোচ। প্রজেক্টও যখন আমরা এভাবে করে করি তখন এটাকে আমরা বলি ওয়াটারফল মেথড। দ্য ক্লাসিক এক্সাম্পল ইজ কনস্ট্রাকশন প্রজেক্ট, বিল্ডিং কনস্ট্রাকশন প্রজেক্ট। আমি এটা গতদিন এক্সাম্পল আলোচনা করেছিলাম সম্ভবত, যে একটা বিল্ডিং কনস্ট্রাক্ট করতে গেলে আমি ফাউন্ডেশন না করে নিশ্চয়ই দোতলা করব না। ফাউন্ডেশন আগে করব, গ্রাউন্ড ফ্লোর করব, দেন দোতলা করব, রাইট? সো আমি নিশ্চয়ই পিলার করার আগে ছাদ করব না। সো পিলারের কাজ শেষ হওয়ার পরে ছাদ ঢালাই দিব। আমি নিশ্চয়ই ছাদ ঢালাইয়ের আগে দেয়াল করব না, দেয়াল করার আগে জানালা করব না। সো দেয়ার ইজ আ লিনিয়ার অ্যাপ্রোচ, যে কোনটার পরে কোনটার পরে কোনটা হবে। ওকে, দিস ইজ স্ট্রাকচার্ড লিনিয়ার অ্যাপ্রোচ। তখন এই ধরনের অ্যাপ্রোচে যে কোনো প্রজেক্টকে যখন আমরা সাজাই, তার প্ল্যানিংকে যখন সাজাই, তার এক্সিকিউশনকে যখন সাজাই, তার কমিউনিকেশনকে যখন সাজাই, তখন এই মেথডটাকে, স্ট্রাকচারটাকে আমরা বলি হচ্ছে ওয়াটারফল মেথড। ওকে, এই ওয়াটারফল মেথডে যদি আমি এখন সফটওয়্যার ডেভেলপমেন্টের কথা বলি, তাহলে সফটওয়্যার ডেভেলপমেন্ট আমরা পরে লাইফ সাইকেল কথা বলবো, এসডিএলসি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। বাট সফটওয়্যার ডেভেলপমেন্টের যে পুরো প্রসেসটা, এন্ড টু এন্ড যে প্রসেসটা, এটার মধ্যে অনেক কিছু ইনভলভ, রিকোয়ারমেন্ট গ্যাদারিং ইনভলভ, যে আমি ইউজার থেকে বিজনেস রিকোয়ারমেন্ট নিব, বিজনেস রিকোয়ারমেন্টকে আই উইল ট্রান্সলেট ইনটু সফটওয়্যার রিকোয়ারমেন্ট, যে বিজনেস বলছে যে তার এই এই ধরনের ফাংশনালিটি লাগবে সফটওয়্যারে, and that gets translated into system requirement। তাহলে ওই ফাংশনালিটিকে সার্ভ করতে হলে সিস্টেমে কি কি ফিচার লাগবে, ওকে, কোনটা কিভাবে কাজ করবে, সিস্টেম রিকোয়ারমেন্ট ফাইনালাইজ হয়ে গেলে দেন উই নিড টু ডেভেলপ, টু কাইন্ড অফ ক্রিয়েট দ্য সফটওয়্যার। সফটওয়্যার ক্রিয়েট হয়ে গেলে আমার টেস্টিং করতে হবে, ইমপ্লিমেন্টেশন করতে হবে, টেস্টিং করতে হবে, দেন এটাকে ফাইনালি বিজনেসে রোল আউট করতে হবে, যেটাকে আমরা বলি ডিপ্লয়মেন্ট। ওকে, টেস্ট যদি সাকসেসফুল হয়। সো এই যে পুরো প্রসেসটা, এই প্রসেসটা যদি আমি স্টেপ বাই স্টেপ, রিকোয়ারমেন্ট করা শেষ হলেই শুধু ডিজাইনে যাই, ডিজাইন শেষ হলে যদি ইমপ্লিমেন্টেশনে যাই, তখন এই ধরনের মেথডকে আমরা বলছি ওয়াটারফল মেথোডোলজি। ওকে, সো এই ওয়াটারফল মেথোডোলজি জেনারেলি এর স্ট্রেংথ হচ্ছে গিয়ে ইটস এ ক্লিয়ার স্ট্রাকচার, দের ইজ নো কনফিউশন। এখানে আমরা জানি যে এক্স্যাক্টলি স্টেপ 1 শেষ হতে হয়তো সে কথা 2 মাস লাগবে, তাহলে স্টেপ 2 2 মাস পরে শুরু হবে। সো দের ইজ এ ক্লিয়ার স্ট্রাকচার, ক্লিয়ার টাইম লাইন, এভরিথিং। এইটা হচ্ছে কি যেখানে ফিক্সড রিকোয়ারমেন্ট আছে, যে সমস্ত প্রজেক্টে আমি অলরেডি জানি এক্স্যাক্টলি হোয়াট নিডস টু বি ডেলিভার্ড, তখন এটাকে পুরাপুরি আগে পুরা প্ল্যান করে ফেলা যায় যে ওকে দিস ইজ হাউ দ্য হোল লিস্ট অফ ওয়ার্ক লুকস লাইক, অ্যান্ড দেন এই পুরো লিস্ট অফ ওয়ার্কের মধ্যে প্রত্যেকটা কাজে এই পরিমাণ টাইম লাগে এক একটাতে, এবং এইটার পরে এটাই হবে, এটার আগে এটা হবে, যেটাকে আমরা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলি প্রেডিসেসরস অ্যান্ড সাকসেসরস। যখন সাকসেসর এবং প্রেডিসেসর আমরা ডিফাইন করি তখন আমরা এটাকে সাজিয়ে ফেলি, পুরো প্রজেক্টের টাইমলাইন পেয়ে যাই। সো ওয়েন দেয়ার ইজ এ ফিক্সড সেট অফ রিকোয়ারমেন্ট,
of deliverables, then this waterfall method is a better method to follow. এর লিমিটেশন হচ্ছে কি এটা ইনফ্লেক্সিবল। এখানে হঠাৎ করে যদি কোনো রিয়ালাইজেশন হয় যে না এটা এভাবে ঠিক হচ্ছে না, আগে প্ল্যান করেছিলাম এই স্টেপের ভিতরে এই 3টা কাজ হবে, বাট এই 3টা কাজ ঠিক হচ্ছে না, আমার আরো 4 নাম্বার কাজ দরকার, বা এই 3টার মধ্যে একটা হবে না, তখন আসলে এটা রিটার্ন করা টাফ। এটা একটু ইনফ্লেক্সিবল, কারণ একবার প্ল্যান হয়ে যাওয়া শেষ হলে দেন এক্সিকিউশন শুরু হয়। এক্সিকিউশন একটা লেভেল পর্যন্ত শেষ হয়ে গেলে অন্য লেভেল শুরু হয়, তো আমি আগের লেভেলে আবার ফেরত যাওয়ার অপশনটা কম থাকে। দ্যাটস ওয়াই ইটস ইনফ্লেক্সিবল। আর এক্সাম্পল হচ্ছে কি আমরা যেটা বলেছি যে কনস্ট্রাকশন ওয়ার্ক বিল্ডিং এরও যেমন হতে পারে, হার্ডওয়্যার কনস্ট্রাকশন হতে পারে, নেটওয়ার্ক ডেপ্লয়মেন্ট হতে পারে। সো জেনারেলি এই ধরনের প্রজেক্ট আমরা ওয়াটারফলে করি। এবার বড় বড় এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন যেখানে আমার সফটওয়্যার রিকোয়ারমেন্টটা পুরোপুরি ডে ওয়ান থেকেই ক্লিয়ার আছে, ওই ধরনের ক্ষেত্রে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টও আমরা সাধারণত ওয়াটারফলে করতে পারি। বাট মডার্ন যুগে এখন আর ওয়াটারফলে খুব একটা ডেভেলপমেন্ট হয় না, সফটওয়্যার ডেভেলপমেন্টটা। এই পর্যন্ত আমরা বোধহয় গত ক্লাসে আলাপ করেছিলাম ওয়াটারফল পর্যন্ত, আমরা অ্যাজাইলটা বোধহয় আলাপ করিনি, রাইট? সো কোনো প্রশ্ন এই পর্যন্ত? ওকে, সো লেটস মুভ টু অ্যাজাইল মেথোডোলজি। অ্যাজাইল ওয়ার্ডটা ইটসেলফ ইজ অ্যাজিলিটি। আপনার ওয়ার্ডটা শুনেছেন না নিশ্চয়ই, অ্যাজিলিটি, অ্যাজাইল। দ্যার ইজ চঞ্চল, ফ্লেক্সিবল, ভেরি এনার্জেটিক, তখন আমরা এটাকে বলেছি অ্যাজাইল। হ্যাঁ, যে কোনো পার্সনকে আমরা অনেক সময় অ্যাজাইল বলি, আমরা বলি যে তার ভিতরে অ্যাজিলিটি আছে। আমরা অর্গানাইজেশনকে অনেক সময় অ্যাজাইল বলি, যেই অর্গানাইজেশনটা তার স্ট্রাকচার ফ্লেক্সিবিলি বা খুব কুইকলি পিভট করতে পারে। অর্থাৎ আম, এমন একটা অর্গানাইজেশন, যে অর্গানাইজেশন হয়তো বিজনেস করছে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট নিয়ে, বাট এনভায়রনমেন্টে, মার্কেটে ওই প্রোডাক্টের ডিমান্ডে বড় ধরনের চেঞ্জ আসলো, প্রোডাক্টের টেস্টে, কাস্টমারের টেস্টে বড় ধরনের চেঞ্জ আসলো, তখন সাধারণত 2 ধরনের রেসপন্স হয়। আমরা 2 ধরনের অর্গানাইজেশন দেখি। কোনো অর্গানাইজেশন আছে খুব কুইকলি তার ইন্টারনাল প্রসেস, ইন্টারনাল মেকানিজম, ডিসিশন মেকিং ফ্রেমওয়ার্ক ওই মার্কেট রিয়ালিটির সাথে তাড়াতাড়ি ম্যাপ করে চেঞ্জ করে ফেলতে পারে, তার মানে এটাকে আমরা বলি পিভটিং। তারা তাড়াতাড়ি পিভট করতে পারে। আর কোনো কোনো অর্গানাইজেশন আছে মার্কেটে একটা চেঞ্জ আসার পরে সেটাকে অ্যাডপ্ট করতে তার অর্গানাইজেশনে ইট টেক্স ইয়ার্স, 2 বছর 3 বছর লেগে যায়। বাই দ্যাট টাইম দ্যাট কোম্পানি স্টার্টস লুজিং মার্কেট শেয়ার। সো তারা কুইক পিভট করতে পারে না। এটা আসলে ডিপেন্ড করে যে সিনারিও এতে যারা অ্যাজাইল তারা সাধারণত খুব প্রসেস ড্রিভেন, এবং তাদের সমস্ত কাজগুলো তারা কিভাবে করে, কতদিনে করে, কে করে, এই জিনিসগুলো ওয়েল ডিফাইন্ড। সো কোনো কিছু যখন আপনার খুব আয়ত্তের মধ্যে থাকবে, খুব কন্ট্রোলের মধ্যে থাকবে, ভিজিবিলিটির মধ্যে থাকবে, তখন ইউ ক্যান অলওয়েজ পিভট কুইকলি। হ্যাঁ, ওটাকে তাড়াতাড়ি আপনি পিভট করতে পারবেন, তাড়াতাড়ি চেঞ্জ করতে পারবেন, ফ্লেক্সিবিলি অ্যাডাপ্ট করতে পারবেন। বাট আপনার যদি নিজের ভিতরে অ্যাম্বিগুইটি থাকে, গোছানো না থাকে, তখন আপনার আসলে যে কোনো চেঞ্জ করা বিকামস ডিফিকাল্ট। সো আমরা এই 2 ধরনের অর্গানাইজেশন দেখি। যখন এনভায়রনমেন্টে, মার্কেট রিয়ালিটিতে কোনো চেঞ্জ আসে, এক ধরনের অর্গানাইজেশন তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে, তাদেরকে আমরা বলি অ্যাজাইল অর্গানাইজেশন। আরেক ধরনের অর্গানাইজেশন হচ্ছে গিয়ে লেইড ব্যাক অর্গানাইজেশন, যারা তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারে না, and they generally with all market changes they lose market share. এটা ভেরি কমন একটা ফেনোমেনা ইন স্ট্র্যাটেজি আমরা দেখি। সো অ্যাজিলিটি তার মানে ফ্লেক্সিবিলিটিটা। সো অ্যাজাইল মেথোডোলজি অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট মিনস যে এই প্রজেক্ট ম্যানেজমেন্টের ভিতরে যে প্ল্যানিং, এক্সিকিউশন অ্যান্ড কমিউনিকেশন আছে, তার ভিতরেও অ্যাজিলিটি আছে। অর্থাৎ প্ল্যানটা আমি যে করব, প্ল্যানটার ভিতরে ফ্লেক্সিবিলিটি আছে, যে আমি প্ল্যানটাকে পিভট করতে পারবো তাড়াতাড়ি। প্ল্যানটাকে আমি কোনো রিয়ালিটি যদি আমার রিয়ালাইজেশন আসে যে কিছু দূর যাওয়ার পরে যে না এটা তো এই ফিচারটা এইভাবে না, অন্যভাবে হলে বেটার হয়, অ্যাজাইল মেথোডোলজি অফার্স দ্য ফ্লেক্সিবিলিটি। ওকে, সো এই অ্যাজাইল মেথোডোলজির বেসিস হচ্ছে কি ইট ইজ অ্যান ইটারেটিভ ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ ফোকাসড অন অ্যাডাপ্টিবিলিটি। ইটারেটিভ মানে কি? যেখানে রিপিটেশন থাকে, একই কাজ বা একই নেচারের কাজ, এভাবে যদি বলি একই নেচারের কাজ আমি রিপিটেডলি করছি প্রজেক্ট জুড়ে, এবং ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ অর্থাৎ প্রতি পিরিয়ডে, সেই পিরিয়ডটা হতে পারে উইক, সেই পিরিয়ডটা হতে পারে বাই উইকলি, হতে পারে মান্থলি, প্রতিটা পিরিয়ডে উই মেক সাম প্রগ্রেস, ইনক্রিমেন্টাল প্রগ্রেস। সো উই ডোন্ট ড্রাস্টিক্যালি ডু নিউ থিংস, রাদার যা করা হয়েছে তার উপরে ইনক্রিমেন্টাল, নেক্সট লেভেলে আরেকটু প্রগ্রেস, নেক্সট লেভেল, এইভাবে ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচে অ্যাডাপ্টেবিলিটিকে ফোকাস করে
আমরা যেই মেথোডোলজি চালাই সেটাকে বলি আমরা অ্যাজাইল মেথোডোলজি। আমরা যখন ডিটেল যাব, পুরো ডায়াগ্রামে যাব, এসডিএলসি ডায়াগ্রামে যাব, তখন আমরা আরো ভালো বুঝতে পারবো ইনশাল্লাহ। সো এর মধ্যে মেইনলি ফিচার কি অ্যাজাইল মেথোডোলজি, যেটা কন্টিনিউয়াস ফিডব্যাক থাকে। অর্থাৎ যখন আপনি একটা সফটওয়্যার ডেভেলপ করছেন বা একটা প্রজেক্ট করছেন, তখন ওই প্রজেক্টের যে স্টেক হোল্ডার, ওই যে আমি বলেছিলাম কমিউনিকেশনও একটা স্ট্রাকচারের পার্ট ডেলিভারেবলের। সো ওই জায়গায় একটা ফিডব্যাক স্ট্রাকচার থাকে, যে ইউ রিসিভ ফিডব্যাক, ইউ রিমেইন ওপেন টু রিসিভিং ফিডব্যাক, অ্যান্ড ইউ রিসিভ ফিডব্যাক, অ্যান্ড বেসড অন দ্য ফিডব্যাক ইউ ইটারেট, ইউ বেসিক্যালি রিভিউ অর রিভাইজ দ্য অ্যাপ্রোচ। তো এইখানে একটা বড় হচ্ছে কি প্রপার্টি হচ্ছে কি ফিডব্যাক থাকে, এবং ইটারেটিভ ডেভেলপমেন্ট সাইকেলস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাজাইল মেথোডোলজিতে আমরা অ্যাজাইলের ভিতরে আমরা মেথোডোলজি টাইপ বিভিন্ন নামের আমরা এরপরে এরপরে আলোচনা করব, স্ক্রাম, হ্যাঁ, কানবান, এরকম আমরা অ্যাপ্রোচগুলো আলোচনা করব। সো বাট বেসিক প্রিন্সিপাল হচ্ছে গিয়ে অ্যাজাইল মেথোডোলজিতে জেনারেলি আমরা বড় একটা প্রজেক্টের যতগুলা কাজ আছে সব কাজগুলোকে এক জায়গায় ভাগ করে রেখে এবার আমরা ছোট ছোট ইটারেশন নেই, অর্থাৎ ২ সপ্তাহ ১ সপ্তাহের মধ্যে ওই কাজের লিস্ট থেকে অল্প কিছু কাজ নিয়ে ওই কাজটা ডেলিভার করি। দেন আমরা ইনক্রিমেন্টাল প্রগ্রেস করি। সো কি হয়, এটাকে আমরা ডেভেলপমেন্ট সাইকেল বলতেছি, ইটারেটিভ ডেভেলপমেন্ট সাইকেল, যেটাকে আমরা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলি হচ্ছে কি স্প্রিন্টস। আমি বোধহয় রিলে রেসের আমি তার মানে এখন মনে পড়ছে, আমি বোধহয় আলোচনা করেছিলাম এটা। আমি রিলে রেসের এক্সাম্পল দিয়েছিলাম, রাইট? রিলে রেসের এক্সাম্পল দিয়েছিলাম যে ৪০০ মিটার একটা রিলে রেসে যদি ৪টা ১০০ মিটার স্প্রিন্ট হয়, কারণ ১০০ মিটারে উই জেনারেলি গিভ স্প্রিন্টস। ৪টা ১০০ মিটার ইয়ে হয়, স্প্রিন্ট হয়, তাহলে হচ্ছে কি টোটাল স্পিডটা বাড়ে, এবং দেখবেন যে ব্যাটন পাস করে প্রত্যেকে ১০০ মিটারে ফাস্ট দৌড় দেয়। তখন এটাকে বলা হচ্ছে আমরা স্প্রিন্ট। সো এরকম একটা পুরো প্রজেক্টকে অনেকগুলা ভাগ করে নিয়ে প্রত্যেকটা ভাগকে যদি আমি অ্যাক্সেলারেটেড রেটে বা একটু স্পিডে যদি এক্সিকিউট করি, তখন এটাকে আমরা বলি হচ্ছে স্প্রিন্ট। সো এটাকে বলি হচ্ছে কি ডেভেলপমেন্ট সাইকেলস অর স্প্রিন্ট। সো এই জিনিসটা অ্যালাউ করা হচ্ছে কি ইভলভিং প্রজেক্ট রিকোয়ারমেন্টস। ইভলভিং মানে কি, যেটা তৈরি হচ্ছে অটোমেটিক, কেউ তৈরি করছে না, যেটা তৈরি হচ্ছে অটোমেটিক, তখন আমরা বলি ইভলভিং। সো ইভলভিং রিকোয়ারমেন্ট কি জিনিস, প্রজেক্ট চলতেছে, একটা ফিচার তৈরি হচ্ছে, বাট ফিচারটা নিয়ে যখন ইউজারের সাথে আলোচনা করা হচ্ছে, ডেপ্লয়মেন্ট হচ্ছে, তখন ইউজারের মাথা ওপেন হচ্ছে, আরে এটা তো এভাবে না করে আরো এভাবে এই এডিশনাল ২টা জিনিস করলে আরো ভালো হয়, কোম্পানির প্রোডাক্টিভিটি বাড়ে। দেন দিস রিকোয়ারমেন্টস অ্যাকচুয়ালি ইভলভড, এটাকে অ্যাকোমোডেট করা যায় অ্যাজাইল মেথোডোলজিতে। ইভলভের আরেকটা এক্সাম্পল আমি সবসময় বলি, বিজনেসে যেটা হয়, যে এই যে আমরা বলি যে এক্সপেরিয়েন্স, হ্যাঁ, এক্সপেরিয়েন্স ম্যাটার্স। কেন এক্সপেরিয়েন্স ম্যাটার করে? বিকজ এক্সপেরিয়েন্স ইজ সামথিং, আমি অনেক সময় উদাহরণ দিই, অ্যানালজি দিই, যে পাহাড় ক্লাইম্ব করার মতো। সো যখন আপনি একটা বড় পাহাড় ক্লাইম্ব করবেন, কেউ যখন করে, তখন সে মাটি থেকে আসলে বেশি দূর পর্যন্ত দেখতে পারে না, পাহাড়ের উচ্চতার সম্পর্কে অত আইডিয়া করতে পারে না। ইয়েস, থিওরিটিক্যালি নাম্বারসে সে দেখে যে কত হাজার মিটার, কত হাজার ফিট, বাট দেখে যে এটা যে কতটুকু আরো উপরে উঠতে হবে, এবং এরপরও অন্য পাহাড় আছে কিনা এর চেয়ে উঁচা, এটা সে মাটিতে দাঁড়িয়ে আসলে দেখতে পারে না। তখন সে পাহাড় ক্লাইম্ব করে একটা লেভেল পর্যন্ত যায়, তখন যখন চারিদিকে তাকায়, তখন সে একটা বেঞ্চমার্ক করে এই পাহাড়ের হাইট এবং অন্য পাহাড়গুলো তখন তার চোখে পড়ে, আরো আরো এরিয়া চোখে পড়ে ক্লাইম্ব করার জন্য, তখন সে আরো উঁচায় যায়, তখন আরো এরিয়া চোখে পড়ে। সো এটা হচ্ছে কি ইভলভ করতেছে, অ্যাপিয়ার করতেছে মানুষের সামনে। হ্যাঁ, যত অ্যাচিভ করতেছে তত অ্যাপিয়ার করছে, তত চোখ খুলতেছে। এক্সপেরিয়েন্সের ব্যাপারটা অনেকটা এরকম। ঠিক সেরকম এই জায়গায়ও যখন আমরা একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট শুরু করি, তখন যখন এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য চেষ্টা করি, তখন আসলে ইট স্টার্টস অ্যাপিয়ারিং টু ইউ, যে আরো কি করলে ভালো হয়। সো এই ওয়েতে চিন্তা করার পর এটাকে এক্সিকিউট করার জন্য অ্যাজাইল ইজ দ্য প্রপার মেথোডোলজি, যেটা আসলে ফ্লেক্সিবলি আপনাকে অ্যাকোমোডেট করতে দেয় আমাদেরকে ওই জিনিস। সো এই মেথোডোলজির স্ট্রেংথ তো আমরা বুঝলাম, যে এটা প্রথমত হচ্ছে গিয়ে স্টেক হোল্ডার কোলাবোরেশন করে, হেল্প করে। প্লাস আরেকটা হচ্ছে গিয়ে ফাস্টার ভ্যালু ডেলিভারি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা সফটওয়্যার হয়তো তার পুরো স্কোপ অনেক বড়, অনেক কিছু আছে ফিচার, বাট আপনার ওর মধ্যে খুব হাই প্রায়োরিটি বা খুব তাড়াতাড়ি দরকার এরকম ফিচার থাকতে পারে। এখন পুরা প্রজেক্ট শেষ হওয়ার জন্য, রিকোয়ারমেন্ট সবকিছু শেষ হওয়ার জন্য হয়তো ৮ মাস সময় লাগবে। সো আপনার যেটা আর্জেন্ট ফিচার, সেটার জন্য ৮ মাস ওয়েট করার তো কোনো মানে হয় না। সো আর্জেন্ট ফিচারটা যদি আমি প্রথম দিকের ইটারেশনে নিয়ে যাই, ২ মাসের মধ্যে হয়তো আর্জেন্ট ফিচারগুলো চলে আসলো।
তারপরে বাকি ফিচারগুলো চলতেছে। সো এই যে এই জিনিসটাকে অ্যাকোমোডেট করা যখন অ্যাজাইল মেথোডোলজি ফলো করা হয়, তখন আসলে এই জিনিসগুলো অ্যাকোমোডেট করা সম্ভব হয়। কারণ আমি কি অল্প কিছু সাবসেট অফ দ্য টোটাল রিকোয়ারমেন্ট তুলে নিয়ে এসে একটা স্প্রিন্টে কাজ করতে পারছি। সেজন্য। সো দ্যাটস এ স্ট্রেংথ, ফাস্টার ভ্যালু ডেলিভারি। লিমিটেশন হচ্ছে স্কোপ ক্রিপ। অনেক সময় দেখা যায় রিয়ালাইজেশন, ইভলিউশন হচ্ছে, ইভলভ করতে করতে প্রজেক্ট আর শেষ হচ্ছে না। খালি একটা করে ডেলিভার হচ্ছে ফিচার, তখন নতুন করে থটস আসছে যে আরো তো এটা করলে ভালো হয়, আরো তো নেভার এন্ডিং প্রজেক্ট হয়ে যাচ্ছে। এইটাকে বলা হচ্ছে কি স্কোপ ক্রিপ। স্কোপ ক্রিপ। সো সফটওয়্যার ডেভেলপমেন্টে জেনারেলি আমরা অ্যাজাইল মেথোডোলজি খুব কমন দেখি, যেখানে আমরা অনগোয়িং রিকোয়ারমেন্ট নিয়ে কাজ করি। এবার আসি অ্যাজাইলের মধ্যে কিছু ফ্রেমওয়ার্ক। অ্যাজাইল নিয়ে কোনো কোশ্চেন, মেথোডোলজিটা নিয়ে কোনো প্রশ্ন, কোনো কনফিউশন? ওকে। সো এবার আসে হচ্ছে গিয়ে অ্যাজাইলের ভিতরে আমরা মেইনলি দুইটা ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করব। হ্যাঁ, একটাকে বলবো আমরা হচ্ছে গিয়ে স্ক্রাম, একটাকে বলবো হচ্ছে গিয়ে কানবান। ওকে। স্ক্রাম মেথোডোলজিটা ইজ ভেরি কমন, সফটওয়্যার ডেভেলপমেন্টে সবচেয়ে বেশি ইউজ হয়। কানবান ঠিক অতটা ইউজ হয় না। কানবান ইউজ হয় বিভিন্ন প্রজেক্টে, ইউজ হয় সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্টে, ইউজ হয় জেনারেলি একটু ছোট সাইজের প্রজেক্টে কানবান বেশি ইউজ হয়। আর বড় সাইজের প্রজেক্ট যেটা অনেক ফিচার, অনেক স্ক্রিনস, অনেক কিছু থাকবে, সেখানে সাধারণত আমরা স্ক্রাম ইউজ করি। স্ক্রামের মেইন বৈশিষ্ট্যটা কি? এটা ডেফিনেটলি ইটস অ্যান অ্যাজাইল মেথড, সো এটা ইটারেটিভ ডেভেলপমেন্ট হবে এবং টিমের রোলস থাকবে যে কি কি রোল এখানে, যেটা এই মেথোডোলজিটা কি অফার করে, এই ফ্রেমওয়ার্কটা অফার করে যে এখানে একটা ডিসিপ্লিন অফার করে। দেয়ার ইজ এ পার্টিকুলার ডিসিপ্লিন হাউ দ্য হোল প্রজেক্ট উইল গো অন। এবং সেই ডিসিপ্লিনগুলোর মধ্যে আমরা যেমন এই যে কি ফিচার্স, যেমন রোলস পাচ্ছি, তাই না? রোলস হচ্ছে স্ক্রাম মাস্টার, প্রোডাক্ট ওনার, টিম মেম্বার। এই যে প্রজেক্ট ম্যানেজার, যে তাকে আসলে স্ক্রাম মাস্টার বলে মোস্টলি এখানে। কারণ সে স্ক্রাম মাস্টার, সে স্ক্রামটাকে মডারেট করবে, স্ক্রাম ডিজাইনটাকে মডারেট করবে, স্প্রিন্টগুলোকে। প্রোডাক্ট ওনার, মানে হচ্ছে কি সফটওয়্যারটার এন্ড টু এন্ড এর ফিচারটা কি হবে, এর কাস্টমার জার্নি কি হবে, এর ইউজার এক্সপেরিয়েন্স কিরকম হবে, এই জিনিসটা সামওয়ান হ্যাজ টু ওন। অর্থাৎ ফাংশনাল ওনার, নট প্রজেক্ট ওনার। Someone has to be the functional owner of the whole software that is being developed. হ্যাঁ, তখন তাকে আমরা বলি হচ্ছে প্রোডাক্ট ওনার। ওকে। এই প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে অনেক কনফিউশন থাকে। প্রোডাক্ট ম্যানেজমেন্ট এই মডার্ন এরার একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। হ্যাঁ, যেটা আমরা অনেকে জানি না। প্রোডাক্ট ম্যানেজমেন্ট টিপিক্যালি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ক্যাটাগরি ম্যানেজমেন্টের মতো। যেমন ধরেন আমি যদি বলি, মানে দুই ধরনের প্রোডাক্ট ম্যানেজমেন্ট আছে। যেটা আমরা সবচেয়ে বেশি কমনলি যেটা দেখি বা বুঝি, মেজরিটি মানুষ মডার্ন সফটওয়্যার ডেভেলপমেন্ট বা মডার্ন অর্গানাইজেশন, টেকনোলজি অর্গানাইজেশনে প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইজ ডিফারেন্ট। বাট ট্রেডিশনাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইজ অ্যাবাউট ক্যাটাগরি ম্যানেজমেন্ট। যেমন ধরেন সে আমি যদি বলি কোন কোম্পানি, সে ইউনিলিভার, এফএমসিজি। হ্যাঁ, এখন ইউনিলিভারের there will be category, শ্যাম্পু একটা ক্যাটাগরি, তাই না? বিউটি প্রোডাক্টস ক্যান বি ওয়ান ক্যাটাগরি, সোপ ক্যান বি ওয়ান ক্যাটাগরি। সো এই যে লাইফ বয় যত ব্র্যান্ডটা, এই ব্র্যান্ডটা একটা ক্যাটাগরি অফ প্রোডাক্টস, রাইট? দেন হচ্ছে এরকম বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে। পিওরিট ইউনিলিভারের, দ্যাটস অ্যান অ্যানাদার ক্যাটাগরি। এখন দেখা যাবে যে ওইখানে এই যে ক্যাটাগরিগুলোকে, এগুলোকে প্রোডাক্ট বলতেছি আমরা। সো প্রোডাক্টের একজন করে ওনার ডিফাইন করা হয়, বা প্রোডাক্ট ম্যানেজার বা প্রোডাক্ট হেড, যার মাথা ব্যথা শ্যাম্পুর ডিস্ট্রিবিউশন ঠিক মতো হচ্ছে কিনা, মার্কেটিং ঠিক মতো হচ্ছে কিনা, ব্র্যান্ডিং ঠিক মতো হচ্ছে কিনা হেড অ্যান্ড শোল্ডারের, এবং অন্যান্য কাজগুলো হচ্ছে কিনা, অ্যাডভার্টাইজমেন্ট ঠিক মতো হচ্ছে কিনা, এইগুলি নিয়ে মাথা ব্যথা। তার পারফরমেন্স, এই পার্টিকুলার ক্যাটাগরি পারফরমেন্স কি, এটাকে আমরা এক ধরনের প্রোডাক্ট ম্যানেজমেন্ট বলি ইন আ ট্র্যাডিশনাল ওয়ে। বাট মডার্ন ওয়েতে, স্পেশালি টেকনোলজি কোম্পানিগুলোতে, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইজ অ্যাকচুয়ালি ডিফারেন্ট। প্রোডাক্ট ওনারশিপ বা প্রোডাক্ট ম্যানেজমেন্ট হচ্ছে যেই সফটওয়্যারটা বা যেই টেকনোলজিটা বা যে সার্ভিসটা ডিজাইন করা হচ্ছে, এই সার্ভিসটার একদম ডিমান্ড ম্যাপিং থেকে শুরু করে কাস্টমার জার্নি, কাস্টমার এক্সপেকটেশন কি, যে এটা ইউজ করবে তার এক্সপেকটেশন কি, তার এক্সপেরিয়েন্সটা কিভাবে হবে, সে বেস্ট কিভাবে এটা থেকে ভ্যালু পাবে, এই ডিজাইন থেকে ধরে ইভেনচুয়ালি ওই সফটওয়্যারটা বা ওই সার্ভিসটা ডেলিভার করা পর্যন্ত, অর্থাৎ একটা পার্টিকুলার সার্ভিস বা প্রোডাক্ট ডিজাইন, ডেভেলপমেন্ট অ্যান্ড ডেলিভারি, এই যে জিনিসটা
এনশিওর করার জন্য আমরা একজন প্রোডাক্ট ওনার ডিফাইন করি। এইটাকে আমরা মডার্ন বিজনেস স্ট্রাকচারে প্রোডাক্ট ম্যানেজমেন্ট বলি। সো এখানে যে প্রোডাক্ট ওনারটা বলা হয়েছে সেটা হচ্ছে মডার্ন বিজনেসে বা টেকনোলজি বিজনেসে যে প্রোডাক্ট ওনার তাকে, ওই ইউনিলিভারের ক্যাটাগরি ওনারকে না। বা একটা ব্যাংকে অনেক সময় প্রোডাক্ট ম্যানেজার থাকে, সেই প্রোডাক্টটা কি ব্যাংকের মধ্যে থাকে হচ্ছে ডিপিএস একটা প্রোডাক্ট, এফডিআর একটা প্রোডাক্ট, লোন একটা প্রোডাক্ট, ওডি একটা প্রোডাক্ট। ওকে, সো ওই হিসাবে প্রোডাক্ট ম্যানেজার থাকে, দিস ইজ নট দ্যাট। ওকে, সো এই জায়গায় আমরা রোলগুলো পাই স্ক্রাম মাস্টার, প্রোডাক্ট ওনার, টিম মেম্বার, যারা প্রজেক্টে কাজ করছে টিম মেম্বার্স, এই ধরনের রোল আমরা স্ক্রামে ডিফাইন করি। দেন হচ্ছে গিয়ে আর্টিফ্যাক্টস, কি কি জিনিসপত্র, কি কি ফিচার্স বা কি কি প্র্যাকটিসেস, রিচুয়ালস আমরা মেনটেন করি। যেমন আমরা প্রোডাক্ট ব্যাকলগ, এই যে প্রোডাক্ট বা সার্ভিসটা যে ডেলিভার হবে, এইটার মধ্যে ডেলিভার করতে গেলে বা এটাকে তৈরি করতে গেলে কি কি কাজ আছে। যদি আমি একটা বিল্ডিং এর কথা বলতাম আবারও, তাহলে বিল্ডিং এর মধ্যে যেমন ফাউন্ডেশন করা, ফাউন্ডেশনের পরে হচ্ছে গিয়ে ফ্লোর করা গ্রাউন্ড ফ্লোরে, দেন হচ্ছে গিয়ে পিলার করা, কলামের পরে যাবে হচ্ছে রুফ ঢালাই দেওয়া। এই যে প্রতিটা কাজ, এই প্রত্যেকটা কাজকে যদি আমি একটা লিস্ট বানাই, তাহলে এই লিস্টটাকে আমরা বলবো হচ্ছে কি একটা বড় লিস্ট, এই লিস্টটাকে আমরা বলবো হচ্ছে কি প্রোডাক্ট ব্যাকলগ। অর্থাৎ এই প্রোডাক্টটা ডিজাইন, ডেভেলপমেন্ট অ্যান্ড ডেলিভার করতে গেলে কি কি কাজ ইনভলভ, এই কাজগুলোর লিস্টটাকে আমরা বলবো হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ। সো স্প্রিন্ট ব্যাকলগ কি? এই প্রোডাক্ট ব্যাকলগের হয়তো 400 কাজ আছে। যেই 400 কাজ আমি যদি আমার 2 সপ্তাহে বাই-উইকলি স্প্রিন্ট হয়, 2 সপ্তাহে 14 দিনের, 14 দিনের মধ্যেই তো 400 কাজ ডেলিভার করব না। উইল মেক ইনক্রিমেন্টাল প্রোগ্রেস, রাইট? সো এই 14 দিনের জন্য যখন আমি ওই 400-500 কাজ থেকে যখন বের করে নিয়ে এসে 22 টা কাজ বের করে নিয়ে আসবো বা 16 টা কাজ বের করে নিয়ে আসবো, তখন এই যে 16 টা কাজের যে লিস্টটা, এইটাকে আমরা বলবো হচ্ছে স্প্রিন্ট ব্যাকলগ। কারণ এটা স্প্রিন্টের জন্য একটা লিস্ট, স্প্রিন্ট ব্যাকলগ। এইবার স্প্রিন্ট ব্যাকলগ থেকে আমরা একটা একটা করে কাজ শেষ করে ডেলিভার করে দিব। দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। প্রোডাক্ট ব্যাকলগ থেকে আমরা প্রতি স্প্রিন্টে স্প্রিন্ট ব্যাকলগ নিয়ে আসি, স্প্রিন্ট ব্যাকলগ থেকে কাজগুলোকে এক্সিকিউট করে ডেলিভার করে দিই। দ্যাট ইজ হাউ দিস অ্যাজাইল মেথোডোলজি ওয়ার্কস, দ্যাট ইজ হাউ দিস স্ক্রাম মেথোডোলজি ওয়ার্কস। এর সাথে একটা কি ইনক্রিমেন্ট, অর্থাৎ আমাদের গত স্প্রিন্ট থেকে এই স্প্রিন্টে হোয়াট আর দ্য ইনক্রিমেন্টস, আমি বাড়তি কি করছি, এডিশনাল কি ডেলিভার করছি, দ্যাট ইজ ইনক্রিমেন্ট। সো এই ধরনের টার্মগুলা এই স্ক্রামে ইউজ হয়, এটা স্ক্রামের টার্ম। ইভেন্টস এর মধ্যে কিছু ঘটনা ঘটে, কিছু রিচুয়ালস আছে, যেমন হচ্ছে স্প্রিন্ট প্ল্যানিং, অর্থাৎ প্রত্যেক 2 সপ্তাহের বা প্রত্যেক সপ্তাহে যদি স্প্রিন্ট হয়, ওই সাপ্তাহিক একটা স্প্রিন্ট প্ল্যানিং হবে হয়তো রবিবারে। এভরি সানডেতে টিম বসবে যে গত সপ্তাহের কি কাজ ছিল, তার মধ্যে যদি 15টা কাজ থেকে থাকে, ওর মধ্যে হয়তো 14টা ডেলিভার হয়েছে, একটা ডেলিভার হয় নাই, কোনো কারণে ডিপেন্ডেন্সি ছিল, ওই একটাকে আমি নেক্সট স্প্রিন্টে টেনে নিয়ে আসলাম, আর নতুন আরো 13টা কাজ বা 14টা কাজ আমি পিক করলাম। সো নতুন স্প্রিন্ট ডিজাইন করা, প্ল্যান করা, এটা একটা যেমন স্প্রিন্ট প্ল্যানিং। ডেইলি স্ট্যান্ড আপস, ওই যে বললাম যে ব্যাকলগ, যেটা স্প্রিন্ট ব্যাকলগ থেকে প্রতিদিন অল্প অল্প করে নিয়ে ডেলিভার করে ফেলা। তো ডেইলি স্ট্যান্ড আপ, প্রতিদিন একটা স্ট্যান্ড আপ, বলতে এই মিটিংটার নাম ইচ্ছা করে স্ট্যান্ড আপ করা হয় এই কারণে, যেটা যাতে মানে, এবং লিটারেলি আসলে চেষ্টা করা উচিত এটা বসে না করা। কারণ বসে মিটিং করলেই মিটিং এর লেন্থ অনেক বেশি হয়ে যায়, আধা ঘন্টা চলে যায়, 1 ঘন্টা চলে যায়। কিন্তু প্রতিদিন এরকম যদি মিটিং এ একটা টিম যদি এভাবে টাইম দেয়, তাহলে আসলে কাজ ভালো আগাবে না, ইনএফিসিয়েন্সি আসবে। এই জন্য এটাকে বলা হয় স্ট্যান্ড আপ। এই প্র্যাকটিসটা ইউএস বেসড প্র্যাকটিস, মডার্ন বিজনেসে যে একটা স্ট্যান্ড আপ করা হয়। হ্যাঁ, আমরা অনেক সময় হাডল বলি, স্ট্যান্ড আপ বলি, বিভিন্ন নামে এটাকে ডাকি। তো এই হাডল বা স্ট্যান্ড আপে কি হয় যে খুব কুইক, আজকের প্ল্যান কি, কার কার কি প্ল্যান, এর মধ্যে কারো কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা, আমার ডিপেন্ডেন্সি আছে তার উপরে, তার ডিপেন্ডেন্সি আছে আরেকজনের উপরে, এই জিনিসগুলো সর্ট করে ফেলা হয় একটা দাঁড়িয়ে 10 মিনিটের বা 15 মিনিটের একটা মিটিং এ। এটাকে আমরা বলেছি স্ট্যান্ড আপ। সো এই জিনিসটা স্ক্রাম মেথোডোলজিতে এই ডেইলি স্ট্যান্ড আপ করা হয়। দেন হচ্ছে কি, যখন স্প্রিন্ট শেষ হয়ে যায়, 2 সপ্তাহ বা 1 সপ্তাহের স্প্রিন্ট শেষ হয়ে যায়, তখন স্প্রিন্টটাকে রিভিউ করা, যে হোয়াট ওয়াজ প্ল্যান্ড অ্যান্ড হোয়াট ওয়াজ এক্সিকিউটেড, প্ল্যানের সাথে এক্সিকিউশনের গ্যাপ আছে কিনা। ওকে, সো দিস আর ইভেন্টস ইন স্ক্রাম মেথোডোলজি। এই মেথোডোলজি বেসিক্যালি কোলাবোরেশন অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করতে হেল্প করে। দিজ আর দ্য স্ট্রেংথস অফ দিস মেথোডোলজি। যে যখন আমি প্রত্যেক ইটারেশনে, প্রত্যেক স্প্রিন্টে উই কোলাবোরেট উইথ দ্য স্টেক হোল্ডার্স, উই ডু স্ট্যান্ড আপস, যার ফলে কি হয়, কার সাথে কি ডিপেন্ডেন্সি, কার উপরে কি ডিপেন্ডেন্ট, সবকিছু ক্ল্যারিটি থাকে। সো ইট 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 এনহ্যান্সেস দ্য কোলাবোরেশন।
এবং অ্যাকাউন্টেবিলিটি, আপনার উপরে আমার ডিপেন্ডেন্সি ছিল, আপনার কাজটা শেষ করারনি বলে আমি পারছি না। সো ইট হোল্ডস দ্য আদার পার্সন অ্যাকাউন্টেবল। সো অ্যাকাউন্টেবিলিটি ইমপ্রুভ হয়। আর লিমিটেশন হচ্ছে গিয়ে এইটা যেহেতু খুব ফ্লেক্সিবল একটা মেথোডোলজি, সবাই ডিসকাস করে করে ইচ্ছা মতো জিনিসপত্র তুলে নিয়ে আসতেছে যে ব্যাকলগ থেকে কি কি করবে। হ্যাঁ, খুব ফ্লেক্সিবল, খুব আরামদায়ক। সেই জায়গায় আসলে যদি কমিটমেন্ট না থাকে, ডিসিপ্লিন না থাকে, তাহলে আমি স্প্রিন্টে নিলাম কাজ, ডেলিভার করলাম না, অথবা স্প্রিন্টে কম করে নিলাম, তাহলে টোটাল প্রজেক্টের টাইমলাইন বেড়ে যাবে, ইনএফিসিয়েন্সি এসে যাবে, রাইট? সো এই জায়গাতে একটা কমিটমেন্ট অ্যান্ড ডিসিপ্লিনের খুব প্রয়োজন। সাধারণত টেক প্রোডাক্ট ডেভেলপমেন্ট যে কোনো জায়গায় যেখানে র্যাপিড ইটারেশনের প্রয়োজন হয়, খুব ইটারেশন প্রয়োজন হয়, অর্থাৎ বারে বারে চেক করার প্রয়োজন হয়, সেসব জায়গায় আমরা অ্যাজাইল মেথোডোলজি ইউজ করি জেনারেলি। কোনো প্রশ্ন? বুঝতে অসুবিধা হয়েছে কিনা? নো স্যার। ওকে, দেন লেটস মুভ টু কানবান। কানবান ফ্রেমওয়ার্ক, এটা আরেকটা ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কটা খুব সিম্পল এবং ভিজুয়াল। অ্যাজাইলে যেমন আমরা, মানে জিনিস একই, কিন্তু অ্যাজাইলে যেমন আমরা কি করেছি যে একটা প্রোডাক্ট ব্যাকলগ তৈরি করেছি, অনেক বড় সমস্ত ব্যাকলগ। এই জায়গায় আসলে ব্যাকলগ থাকে, কিন্তু ব্যাকলগটাকে আমরা আর ব্যাকলগ নাম বলি না। ওই যে রিকোয়ারমেন্ট লিস্টটাকে, এটাকে হয়তো সিম্পল বলে দিলাম, টু ডু, কি কি করতে হবে। এটা একটা টাস্ক ম্যানেজমেন্টের মতো, প্রজেক্ট ম্যানেজমেন্ট। আমরা থাকে না যে আমাদের কি কি কাজ করতে হবে, টু ডু। সে আপনি ঘরের থেকে বের হয়েছেন সকালবেলা, আপনার একটা প্ল্যান আছে সারাদিন, আজকে ছুটির দিন, কিন্তু আপনি সারাদিন প্রথমে সকালে বাজার করবেন, দেন হচ্ছে গিয়ে আপনি মার্কেটে যাবেন, চশমা একটা ভেঙে গিয়েছিল, চশমাটা ঠিক করাবেন, দেন চশমাটা ঠিক করানোর পরে আপনি হয়তো আপনার আত্মীয় একজনের সাথে দেখা করে এসে তার কাছে কিছু টাকা পাওনা আছে, সে টাকাটা কালেক্ট করবেন, তারপরে আপনি সামওয়্যার এলস যাবেন, তারপর বাসা চলে আসবেন। এই যে আপনি সকালবেলা প্ল্যান নিয়ে বের হয়েছেন, দ্যাটস এ টু ডু লিস্ট, রাইট? আপনি কি কি করতে চান, টু ডু লিস্ট। নাও এই টু ডু লিস্টটা আপনি কি করেন, একটা করে শেষ করেন আর চেক করে দেন যেটা ডান ডান। সো টু ডু লিস্টের মধ্যে যখন আমি এই মোমেন্টে আমার বাজার করা শেষ এবং আমি এখন রওনা হচ্ছি হচ্ছে কি নেক্সট কাজটার জন্য, তখন আমি কি, বাজার করা ডান, নেক্সট কাজটার জন্য ডুইং, তার মানে ইন প্রগ্রেস চলতেছে। সো তিনটা ফেজে আমরা ভাগ করি যে কোনো টাস্ক লিস্টকে, যে কোনো টাস্ক। সো ঠিক সেরকম এই একই সিম্পলিফাইড ফর্মে যখন আমরা প্রজেক্ট ম্যানেজ করি, অর্থাৎ প্রজেক্টের মধ্যে হয়তো 150 কাজ আছে, 150 কাজকে আমি টু ডুতে লিখে রাখলাম। এবার এখান থেকে যে 10টা কাজ আমি এখন এক্সিকিউট করছি, 10টাকে আমি ইন প্রগ্রেসে যাচ্ছি, যেটা শেষ হচ্ছে ওটা ডানে ফেলে দিচ্ছি। কিন্তু এইটা করা হয় হচ্ছে গিয়ে সাধারণত একটা ভিজুয়াল টুলের মাধ্যমে, যেখানে প্রজেক্ট টিম মেম্বাররা সবাই দেখতে পারে যে এক্স্যাক্টলি টু ডুতে কি কি আছে, বর্তমানে ইন প্রগ্রেসে কি কি আছে, ডান কি কি হয়ে গেছে। ট্রেলো বলে একটা সফটওয়্যার আছে, TRELLO, ট্রেলো, TRELLO। এই ট্রেলোটা ইজ আ ভেরি বিউটিফুল টুল ফর কানবান। এই টুলটাতে আপনারা গেলে দেখতে পাবেন যে ফ্রি ইউজ করা যায়। ওখানে গেলে আপনি টু ডু একটা বক্স তৈরি করবেন, সেই বক্সের মধ্যে আপনি কাজ লিস্ট করতে থাকবেন, পাশে একটা বক্স তৈরি করবেন ইয়ে ইন প্রগ্রেস, আর একটা করবেন ডান। আপনি টু ডু থেকে ধরে কাজ ধরে নিয়ে, কাজের বক্সটাকে ধরে নিয়ে ইয়েতে ইন প্রগ্রেসে ফেলে দিলেন। তার মানে আপনি জানেন, আপনার টিম মেম্বাররা জানে যে দিজ আর দ্য ফিউ ওয়ার্ক টাস্ক যেগুলো ইন প্রগ্রেসে আছে। So it is more focused on visualizing task, limiting work in progress, অর্থাৎ একসাথে যাতে ওয়ার্ক ইন প্রগ্রেসে সব গিয়ে আটকা না পড়ে, আপনি যাতে ডান করতে থাকেন, এই বিহেভিয়ারটা ড্রাইভ করে। হ্যাঁ, এই বিহেভিয়ারটা ড্রাইভ করে। এবং এই জায়গায় প্রগ্রেসটা সবসময় একটা মোমেন্টাম তৈরি করা, যে সবসময় আমার কিছুই টু ডু থেকে ডুইং এ যাচ্ছে, ডুইং থেকে ডানে যাচ্ছে। এই যে মোমেন্টামটা তৈরি করা, অলওয়েজ একটা স্পিড রাখা, কন্টিনিউয়াস। কানবানে টু ডু ইন প্রগ্রেস ডান আমি তো বললাম। স্ট্রেংথ হচ্ছে কি, এটা খুব সিম্পল, ফ্লেক্সিবল। আমার একটা জিনিস যদি করতে সময় লাগে, ওর মধ্যে আরো ইটারেশন লাগবে, তাই আই স্কিপ ইট ইন প্রগ্রেস। আমি ওখানে শেষ করে দেন এটাকে ডেলিভারি করব। সো এই যে ফ্লেক্সিবিলিটিটা দিচ্ছে, আমি আমার ইচ্ছা মতো টাস্ক পিক করতে পারতেছি, ইন প্রগ্রেসে দেখতে পারতেছি এবং ডান করতে পারতেছি। সো সাধারণত এটার লিমিটেশন হচ্ছে গিয়ে, এটা ল্যাক্স দ্য স্ট্রাকচার্ড প্ল্যানিং। কারণ হচ্ছে আমি একবারে টু ডু লিস্টের মতো, বাজারের লিস্টের মতো সব রেখে দিলাম, তারপরে গিয়ে ওখান থেকে ইচ্ছা মতো জাস্ট ইন প্রগ্রেসে নিচ্ছি, ডানে দিচ্ছি। সো ইট ল্যাক্স স্ট্রাকচার্ড প্ল্যানিং, এটার মধ্যে স্ট্রাকচার্ড প্ল্যানিং নাই। যেমন আমরা স্ক্রামে দেখলাম যে আমরা ডেইলি স্ট্যান্ড আপ করছি,
right? Scrum review করছি। So there are certain structures, there are certain disciplines which help us maintain the pace, maintain the progress, maintain the quality of the project. Okay? যেটা এখানে একটা ল্যাকিং থাকে। সাধারণত যদি কোনো টাইমলাইন কনস্ট্রেইন না থাকে যে এটা স্ট্রিক্টলি এই টাইমের মধ্যে শেষ করতে হবে, তখন সাধারণত কান বান দিয়ে সিম্পলিফাইড ভাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট উইথ ফান করা যায় আরকি। These are examples. Any question? No, Good. sir. Now, thank you, Tashfia. So now let's আরেকটা জিনিস আমরা ডিসকাস করি যে হাইব্রিড মেথড। হাইব্রিড হচ্ছে গিয়ে অনেক ক্ষেত্রে কি হয়, স্পেশালি একটু বড় প্রজেক্ট কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট, বাট প্রজেক্টটা এত বড় যে এটাতে আমি যদি একটু রিজিড স্ট্রাকচার, ওয়াটারফল টাইপ স্ট্রাকচার দেই, তাহলে ইট বিকামস মোর ইফেক্টিভ। আর এফিশিয়েন্ট করার জন্য বেসিক্যালি এটার ভিতরেও আমি ইটারেশন যদি রাখতে পারি, অ্যাজিলিটি, তাহলে বেটার। তখন অনেক সময় আমরা প্রজেক্ট দেখতে পাই, একটু বড় সাইজের প্রজেক্ট যেগুলা, সেটাকে আমরা দেখতে পাই সাধারণত কম্বাইন্ড। সেটাকে আমরা সাধারণত কম্বাইন্ড দেখতে পারি, যে আমার ওয়াটারফল এবং অ্যাজাইলের দুইটারই প্রেজেন্স দেখতে পারি। বেসিক স্ট্রাকচারটা ওয়াটারফলে করা, দেন হচ্ছে গিয়ে ওর ভিতরে যত কাজ অ্যান্ড ফিচার আছে সেগুলো অ্যাজাইল মেথোডোলজিতে এই রিপিটেশন অ্যান্ড ইটারেশনের মাধ্যমে এক্সিকিউট করা। সো ইটস কল্ড হাইব্রিড অ্যাপ্রোচ। সাধারণত এটা স্ট্রাকচার্ড আপফ্রন্ট প্ল্যানিংটা থাকে, এখানে স্ট্রাকচার্ড আপফ্রন্ট প্ল্যানিং থাকে, শুরুতে যে প্ল্যানিংটা এটা স্ট্রাকচার্ড থাকে ওয়াটারফলের মতো, বাট তারপরে ফ্লেক্সিবিলিটি ডিউরিং প্রজেক্ট এক্সিকিউশন, যখন প্রজেক্টটা এক্সিকিউশন হয় তখন এই ওয়াটারফলের পেটের ভিতরে মাঝখানে মাঝখানে যে চাঙ্কগুলো, এই চাঙ্কগুলোতে আমরা স্প্রিন্ট করতে পারি, অ্যাজিলিটি রাখতে পারি, হ্যাঁ, so that we get feedback, we get iteration, we get incremental progress to reach the waterfall milestone. So এটাকে ব্যালেন্স করে ফর্মাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি, দুইটা বেনিফিটকেই নিয়ে নেয়। দেন কামস হচ্ছে গিয়ে, জি মমতাজ বলেন। মমতাজ হ্যান্ড রেজ করেছিলেন, কিছু বলবেন? আমাকে বোধহয় ভুলে চলে গিয়েছিলাম। এনিওয়েজ, সো যেটা বলছিলাম যে প্ল্যানিং অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি, ফর্মাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডাপ্ট দুইটাই থাকে। এর লিমিটেশন হচ্ছে গিয়ে যখন দুইটা অ্যাপ্রোচ মিলিয়ে করা হয় তখন ক্ষেত্র বিশেষে পুরো প্রজেক্ট প্ল্যানটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়, কমপ্লেক্স হয়ে যায়। হ্যাঁ? যে আমার ওদিকে ফিক্সড টাইমও মেইনটেইন করতে হবে, আবার আমি ইভলিউশনের সুযোগ দিচ্ছি, রিপিটেশনের সুযোগ দিচ্ছি, তখন it becomes a little complex sometimes, not always. That's the limitation. So এটা লার্জ প্রজেক্ট যেটা বললাম আমি, যে সুইটেবল ফর লার্জ প্রজেক্টস উইথ ডিফাইন্ড অবজেক্টিভস বাট অ্যাডাপ্টেবল এক্সিকিউশন। অর্থাৎ আমার এক্স্যাক্টলি আমি কোথায় যেতে চাই, কি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে চাই, কত দিনের মধ্যে করতে চাই, এটা যখন ফিক্সড, একই সাথে ভিতরে আমি ইনপুট কিনব, ডিটেইল লেভেল অ্যাডাপ্টেশনটা এনকারেজ করার জন্য আমরা সাধারণত হাইব্রিড মেথডে প্রজেক্ট ম্যানেজ করি। ওকে, সাধারণত মেথোডোলজি আমরা অনেকগুলো কনটেক্সটের উপরে বেস করে সিলেক্ট করি, যে প্রজেক্টের স্কোপ, কমপ্লেক্সিটি, অ্যাডাপ্টেবিলিটি, রিকোয়ারমেন্টস, যেগুলো আমরা একটু আগে ডিসকাস করেছি, তাই না? সেগুলো রিকোয়ারমেন্টগুলো আমরা দেখি যে আসলে এই প্রজেক্টে কি ফ্লেক্সিবিলিটি লাগবে, বা এই প্রজেক্টটা কি খুব ফিক্সড ইন নেচার, এখানে এক্স্যাক্টলি কি কি করতে হবে, কি টাইমে করতে হবে, কি রিসোর্স নিয়ে করতে হবে, আমি কি অলরেডি জানি? যদি জানি, মেবি ইট ইস বেটার দ্যাট উই ফলো ওয়াটারফল মেথড। যদি না জানি, কিছু অ্যাম্বিগুয়াস থাকে, মেবি উই follow a hybrid method, maybe we apply agile method. So depending on the project scope, কত বড় প্রজেক্ট, তার কমপ্লেক্সিটি কি, তার অ্যাডাপ্টেবিলিটি রিকোয়ারমেন্ট কি, আমার টিম সাইজ কত, স্কিল সেট আছে কি টিমের ভিতরে, স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট কতটা প্রয়োজন, ফিডব্যাক সাইকেল, আমার এই প্রজেক্টটা কি এরকম যে এটা একটা স্ট্যান্ডার্ড টেকনোলজি প্রজেক্ট যেখানে আসলে ফিডব্যাকের কিছু নাই, তাহলে আমি প্রবাবলি অ্যাজিলিটিতে যাব না, অ্যাজাইল মেথডে যাব না। আমি ওটাকে নিজের মতো করে প্ল্যান করে ওয়াটারফলে খুব এফিশিয়েন্টলি ডেলিভার করে ফেলবো যদি আমার ফিডব্যাক না লাগে, রাইট? বাজেট, অন্যান্য সমস্ত জিনিস, এটা লিমিটেড, নট লিমিটেড টু দিস পয়েন্টস, এর বাইরেও এই সাধারণত এই জিনিসগুলোকে কনসিডারেশনে এনে উই ডিসাইড যে আমি অ্যাজাইলে যাব না ওয়াটারফলে যাব। সো প্রজেক্ট নিড এবং অর্গানাইজেশনাল গোল, টিম ডায়নামিক্স, এগুলোর উপরে বেস করেই আসলে মেথোডোলজিটা সিলেক্ট করা হয়, তাই করা উচিত সবসময়। ওকে, প্রজেক্ট কন্ট্রোলিং অ্যান্ড মনিটরিং। আচ্ছা, গতদিন আমি কোন পর্যন্ত শেষ করেছিলাম? আমার কেন জানি খালি বারবার মনে হচ্ছে যে এগুলো আলোচনা করে ফেলছি, এরকম মনে হচ্ছে কেন? ভুল করছি?
কারো কি মনে আছে আমি কোন পর্যন্ত করেছিলাম? এই মেথোডোলজি গুলো কি করেছিলাম? আর আই ডোন্ট থিঙ্ক সো আমাদের মেথোলজি পড়া হয়েছে, কারণ আমরা লাস্ট ক্লাসে এমনিতেও একটু ইন্টারনেট ইস্যু ফেস করছিলাম, তো তো বেশি ওকে, একটা পড়া হয়নি। ওকে, নো ওয়ারিজ। আর আমাদের ভয়েস লাস্ট সরি। ক্লাস ছিল আই গেস 13 তারিখ। হ্যাঁ, 13 বা 11 তারিখ, স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, নো প্রবলেম, আমাদের সময় অনেক থাকবে, রিপিট করলেও কোনো প্রবলেম নেই। ওকে, আচ্ছা এবার আসি আমরা হচ্ছে সরি প্রজেক্ট কন্ট্রোলিং অ্যান্ড মনিটরিং। যে কোনো প্রজেক্ট, যে কোনো কাজই আসলে তার ডেফিনেটলি অলওয়েজ তার পারফরমেন্স মনিটর করাটা খুব প্রয়োজন। তার অবজেক্টিভগুলো, মানে এটাকে একটা কথা বলে, আমি সবসময় বলি, যেমন আপনার, আমি জানি না আপনার নাম শুনছেন কিনা, স্টিভেন কাভে, একজন অথর, ম্যানেজমেন্ট গুরু, মারা গেছেন উনি অনেক আগে, বেশ অনেক বছর, কয়েক বছর আগে মারা গেছেন। ওনার একটা বই আছে, 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। হ্যাঁ, আপনারা কেউ পড়েছেন 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল এটা অথবা আমার শুনেছেন? একজন বড় ভাইয়ের কাছে ছিল, আমাকে বলেছিল পড়ার জন্য, আমি পড়িনি, বাট আমি অথরটার নাম শুনেছি। Stephen Covey. So it's a beautiful book. And I would say it's not only beautiful book, এইটা আমাদের, আমরা যারা প্রফেশনালস, আমরা যারা কাজ করি, আমার বা এন্টারপ্রেনার, তার জন্য এই যে স্ট্রাকচার্ড ওয়ে অফ থিঙ্কিং কালচার, বিল্ডিং কালচার, ওয়ার্ক কালচার, সেই দিক জন্য এই 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপলটা খুব উপকারী একটা জিনিস। যারই সুযোগ হয় বা সুযোগ করে নেন এই বইটা পড়ার, অথবা দেখবেন অনেক ভিডিও আছে 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপলের, প্রচুর লেকচার আছে স্টিভেন কভের, এই জিনিসগুলো দেখেন। হ্যাঁ, এটাকে এপ্লাই করতে পারলে দ্যাট উড বি ভেরি ভেরি বেনিফিশিয়াল। সো ওই জায়গায় ওনার 7টা হ্যাবিটগুলো আমি এখন আলোচনা করবো না, জাস্ট ওটার মধ্যে একটা জিনিস আছে, একটা হ্যাবিটকে যদি ইনফার করা যায় এভাবে করে, যে বিগিনিং উইথ দ্য এন্ড ইন মাইন্ড, যেটা আমি আমার পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে খুব অ্যাপ্লাই করি। আমি সাধারণত এই বিহেভিয়ারগুলো খুব ভ্যালু, হ্যাবিটগুলো খুব অ্যাপ্লাই করি। বিগিনিং উইথ দ্য এন্ড ইন মাইন্ড হচ্ছে গিয়ে, আমি সাধারণত অনেক সময় বলি আমার টিমকে, বা আমার আমি যে অর্গানাইজেশন চালাই, যে অর্গানাইজেশনই থাকি না কেন, আমি আমার টিমকে সবসময় শেখাই যে অলওয়েজ ওয়েন ইউ সিট ইন আ মিটিং, ইউ নো এক্স্যাক্টলি আপনি কি ধরনের আউটকাম নিয়ে বের হবেন, এটা আগে চিন্তা করবেন। আপনি আসলে ডিসিশনটা নিতে চাচ্ছেন কি? আপনার হাতে ABC অপশন নিয়ে মিটিংটা শুরু করবেন। যে আমি এই মিটিং শেষ করে উদ্দেশ্য হবে A তে যাব না, B তে যাব না, C তে যাব। আমি ক্লিয়ার ডিসিশন নিয়ে বের হব। সো আপনি আসলে কি নিয়ে বের হতে চান, এইটা শুরুতেই হাতে নিয়ে কথা বলা শুরু করেন। ঠিক সেরকম আমিও যখন এই যে আপনাদেরকে আ স্টিভেন কাভের কথা বললাম, তাই না? 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, ইফেক্টিভ লিডার। এই জিনিসটা কেন আমি আনলাম আপনাদের সামনে এক্সাম্পল? এইটা বলা শুরু করার আগেই আমার মাথায় আছে যে আমি কোথায় যাবো। I'll begin with the end in mind. ঠিক আছে? সো এই যে আমি কথাটা বললাম, এটার এই কারণে বললাম যে, এই যে যখন end in mind থাকে, তার মানে হচ্ছে কি আমি পরে গিয়ে এই যে আমি কি ডিসিশন নিবো, এটার ইফেক্টিভ হবে কিনা? আমি কি আলোচনা করেছিলাম ইফেক্টিভনেস অ্যান্ড এফিশিয়েন্সি ২ টার মধ্যে পার্থক্য? জি স্যার। জাস্ট সংক্ষেপে বলতে, স্যার, ইফেক্টিভনেস হচ্ছে গিয়ে কোনো কিছু যেই অবজেক্টিভে করা, সেই অবজেক্টিভটা ফুলফিল হচ্ছে কিনা। সো ইফেক্টিভনেস এর মেজার ইজ ইয়েস, নো, রাইট, রং, হ্যাঁ? সাকসেসফুল, ফেইলিউর। মাঝামাঝি কিছু নাই। এফিশিয়েন্সি অন দ্য আদার হ্যান্ড, আমি কত কম ইনপুটে বেশি আউটপুট আনতে পারছি, সেটার মেজারমেন্টকে আমরা বলি এফিশিয়েন্সি, অ্যান্ড হুইচ ইজ অলওয়েজ আ রিলেটিভ মেজার। হ্যাঁ, আপনি সবসময় কম্পেয়ার করবেন যে এইটা A বেশি এফিশিয়েন্ট না B বেশি এফিশিয়েন্ট না C বেশি এফিশিয়েন্ট। অ্যাবসোলিউট মেজার নাই। এটা রিলেটিভ মেজার, অলওয়েজ একটা কম্প্যারিজন এর মধ্যে থাকবে। সো ইফেক্টিভনেস আমরা করি হচ্ছে গিয়ে কি দিয়ে মেজার করি? CSF, ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টরস। আর এফিশিয়েন্সি মেজার করে হচ্ছে KPI, কি পারফরম্যান্স ইন্ডিকেটরস। আপনারা শুনছেন KPI এর কথা, বাট CSF টা কম শোনা হয়। CSF হচ্ছে কি আমি আগে থেকেই জানি আমি এই যে কাজটা করতেছি, এই কাজটা আমার সাকসেস হলো কিনা, ইফেক্টিভ হলো কিনা, এটা মেজার করব কি দিয়ে?
যদি এই কাজটা হয় তাহলে 1, 2, 3 এই ৩টা জিনিস ফুলফিল হবে। যদি ৩টাই ইয়েস হয়, চেক হয় লাস্টে গিয়ে, তাহলে আমি বুঝবো আমার কাজটা ফুলফিল হয়েছে, ইফেক্টিভ ছিল। যদি ৩টার মধ্যে একটাও যদি নো হয়, ফুলফিল না হয়, টিক না হয়, ক্রস হয়, তাহলে আমার কাজটা ইফেক্টিভ হয় নাই। এটা হচ্ছে ইফেক্টিভনেস এর মেজার। সিএসএফ, ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টরস। ঠিক আছে? সো বিগিনিং উইথ দ্য এন্ড ইন মাইন্ড হচ্ছে গিয়ে আমি শুরুতেই আগে আমার ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর গুলা কি থাকবে সেটা আগে জেনে মাথায় নিয়ে নিচ্ছি। হ্যাঁ? এইভাবে করে যখন আমরা শুরু করছি তখন তখন আসলে কেউ স্ক্রিনে তাকাতাকি করেন না, হ্যাঁ? আমরা সবাই এটা দেখতে থাকি। এখানে জানি কোথায় আছে একটা কাইন্ডলি যে একটু যে দাগিয়েছেন ক্লিন করে দেন, কারণ আমরা পোস্টার ট্রাই হুম, করলেও এই মার্ক গুলো ক্লিন হয় না। রাইট। সো যাক, আচ্ছা যেটা আমি বলছিলাম এবং পারতপক্ষে আর দাগিয়েন না কেউ। হুম? আচ্ছা আমি যেটা বলছিলাম যে হ্যাঁ, beginning with the end in mind. সো আপনার ঠিক লাস্টে গিয়ে কি দিয়ে মেজার করবেন সেটা আগে থেকে মাথায় থাকতে হবে। ঠিক সেরকম আমরা যখন প্রজেক্ট ম্যানেজমেন্টের কথা আলোচনা করি, যখন আমরা কোনো চেঞ্জ এর কথা আলোচনা করি, তখন চেঞ্জটা আমি কি দিয়ে মেজার করব? চেঞ্জটা আসলে আমার যেই উদ্দেশ্যে করা, সেই উদ্দেশ্যটা ফুলফিল হচ্ছে কিনা, এটা আমার মেজার কি দিয়ে করব? এটা প্রজেক্টের প্ল্যানিং এর পার্ট হিসেবেই আমরা থাকবে। এবং সেইখানে আমাদের অবজেক্টিভ থাকবে যে পারফরম্যান্স ট্র্যাকিং। আমরা প্রগ্রেস এবং রিসোর্স ইউটিলাইজেশন মনিটর করব। আমরা ভ্যারিয়েন্স এনালাইসিস করব যে কি প্ল্যান হচ্ছিল আর কি হলো। ২ টার মধ্যে কোনো ডেভিয়েশন আছে কিনা, কতটুকু ডেভিয়েশন আছে সেটা মনিটর করব। সো এইগুলাকে আমরা বলি হচ্ছে গিয়ে পারফরম্যান্স ট্র্যাকিং। হ্যাঁ? পারফরম্যান্স ট্র্যাকিং অ্যান্ড ইয়েতে দাঁড়ান ১ মিনিট হাইড নেমস অফ অ্যানোটেশনস। ওকে জাস্ট আ মিনিট। ফ্লোটিং মিটিং কন্ট্রোলস। আচ্ছা এনিওয়েজ খুঁজে পাচ্ছি না, ভুলে গেছি। ভাবছিলাম দাগগুলো রিমুভ করে দেব। আচ্ছা যেটা বলছিলাম যে আমরা সেই পারফরম্যান্স ট্র্যাকিং, ভ্যারিয়েন্স অ্যানালাইসিস, দেন ফাইনালি ডিসিশন সাপোর্ট, অর্থাৎ এর মধ্যে যদি কোনো কারেক্টিভ অ্যাকশন নিতে হয়, সেই কারেক্টিভ অ্যাকশন গুলোর জন্য আমি ইনফরমেশন যাতে আমার যদি ট্র্যাকিং ঠিক মতো থাকে, ভ্যারিয়েন্স অ্যানালাইসিস ঠিক মতো থাকে, তাহলে আমি ডিসিশনের জন্য আমি ইনফরমেশন ফিড করতে পারবো। সো দিস আর অল কন্ট্রোল অবজেক্টিভস। আমি কেন একটা প্রজেক্টে মনিটরিং এবং কন্ট্রোল রাখবো? হ্যাঁ? সেটা আমরা এইটা থেকে, এই জিনিসটা থেকে আমরা কন্ট্রোল করব। Then comes, yeah, exactly, this book, Seven Habits of Highly Stephen R. Covey. It's a very good book. আমার কাছে এই বইটা আছে, বাট আনফরচুনেটলি আমার বই হিসেবে পড়া হয়নি। আমি ই-বুক হিসেবে পড়েছি বা শুনেছি, দেখেছি। বিকজ আই এম নট আ বুক রিডার আরকি জেনারেলি। আমি বই পড়তে পারি না পার্সোনালি। আমার অসুবিধা হয়। আমি খুব স্লো রিডার। বাট আমি এটার অডিও বুক অ্যান্ড ভিডিও লেকচারস পুরো বইটি ইনফেক্ট আমি পড়েছি। এর চেয়েও বেশি এক্সটেন্ডেড পড়েছি বা ইয়ে করেছি। হুম? ইটস আ ফ্যান্টাস্টিক বুক এবং পুরো ৭ টা হ্যাবিটই আসলে আমাদের প্রত্যেকের আ ভালো করে চর্চা করা উচিত। হুম? আপনারা পড়লে মজা পাবেন। এই বইটা আমার এক সিনিয়র কলিগ অনেক আগে, প্রবাবলি ২০০৫ এ, হ্যাঁ? ইফ আই রিমেম্বার কারেক্টলি ২০০৫ এ আই ওয়াজ ট্রাভেলিং টু, মানে আমি তখন রিজিওনাল প্রজেক্ট দেখতাম এশিয়ার। আমি অনেক ট্রাভেল করতাম এশিয়ার কান্ট্রি গুলাতে। তখন সম্ভবত সিঙ্গাপুর এয়ারপোর্টে, চাঙ্গি এয়ারপোর্টে I was going to ইন্দোনেশিয়া অথবা ফিলিপিন্স। সো এই সিঙ্গাপুর এয়ারপোর্টে আমার এক কলিগ, পাকিস্তানি এক কলিগ, হি বট ইট ফর মি। উনি আমাকে গিফট করেছিলেন এই বইটা। উনি বলেছিলেন যে, "ইমন, মতিন, ইউ রিড দিস বুক। এটা তোমার ইয়ের সাথে যায়।" হ্যাঁ? তখন থেকে বইটা আমার কাছে আছে ২০০৫ থেকে, বাট I haven't just read the paper book আরকি। এনিওয়েজ ইটস এ ভেরি গুড বুক। যার কাছে আছে পড়েন এবং জোগাড় করে নিয়ে পড়েন সবাই। আচ্ছা, যেটা বলছিলাম যে আ ডিসিশন সাপোর্ট বললাম। আর এই জায়গায় এই মনিটরিং এর জন্য আমরা কি বললাম যে সিএসএফ এর কথা বললাম আগে। যে পারফরম্যান্স ট্র্যাকিং, ভ্যারিয়েন্স এনালাইসিস এটার জন্য সিএসএফ লাগবে। আবার কেপিআই, আমার কি পারফরম্যান্স ইন্ডিকেটরস লাগবে। যে প্রজেক্টের পারফরম্যান্স বিভিন্ন জায়গায় হওয়ার কথা ছিল ৩ দিনে ৫ টা কাজ। হলো ৩ দিনে ৪ টা কাজ। তাহলে কেপিআই তে কিছু ফেইল করবে, কিছু কেপিআই কম হবে। সো এই যে মেজার করা খুব ইম্পোর্টেন্ট। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে থিংস দ্যাট ক্যানট বি মেজার্ড ক্যানট বি অ্যাচিভড। এটা একটা ম্যানেজমেন্ট ফিলোসফিতে আমরা এই কথাটা বলি। যে হোয়াট ইউ ক্যানট মেজার, ইউ ক্যানট অ্যাচিভ।
হ্যাঁ, আপনি মেজার করতে না পারলে আপনি অ্যাচিভ করতে পারবেন না। সো এভরিথিং হ্যাজ টু বি মেজারেবল। যে কোনো এফোর্ট এনি ইতে এই জিনিসগুলা আচ্ছা আপনাদের আসসালামু আলাইকুম আমাদের সেকশন আচ্ছা এটা বোধহয় আপনাদের স্টুডেন্টদের জন্যই মেসেজ। আপনাদের কোনো গ্রুপ আছে কিনা আমি জাস্ট ইমেইলে স্লাইডগুলো কপি করে দেবো অ্যাটাচ করে দেবো আপনাদের। ঠিক আছে, যে স্লাইডটা আমি আজকে শেষ করব সেই স্লাইডের কপিটা মামুনের যে ইমেইল আছে যেখানে আপনারা লিঙ্ক পেয়েছেন ওই লিঙ্কে ওখানে আমি রিপ্লাই টু অল করে অ্যাটাচ করে দেবো। ওকে, সো এনিওয়েজ, সো যেটা বলছিলাম কেপিআই ইম্পর্টেন্ট রিপোর্টিং রেগুলার একটা স্ট্যাটাস রিপোর্ট যে কোনো প্রজেক্টের আপডেট করা স্টেক হোল্ডারদেরকে যে এক্স্যাক্টলি what were planned, what were achieved, where we couldn't achieve, what were the dependency, what are the plans for the next phase। এই রিপোর্টিংগুলো একটা খুব প্রয়োজন। আর চেঞ্জ কন্ট্রোল হচ্ছে কি যখনই কোথাও কোনো সিস্টেমে কোনো সফটওয়্যারে বা প্রজেক্টের প্ল্যানের ভিতরে কোনো চেঞ্জ আনতে হবে তখন ওই চেঞ্জটা হ্যাজ টু বি ডিউলি প্ল্যান্ড অ্যান্ড ফর্মালি অ্যাপ্রুভড। অনেক সময় কি হয় প্রজেক্টের ভিতরে আমরা যখন চেঞ্জ আনি অনেক সময় আমরা ক্যাজুয়ালি চেঞ্জটা নিয়ে নিই আচ্ছা ঠিক আছে সবার ভিতরে কথাবার্তা হয়ে গেছে চেঞ্জ এটা আমরা কালকের এই কাজটা না করে পরে করব, কিন্তু এটা প্রপারলি অ্যাপ্রুভ না প্রপারলি ডকুমেন্টেড না তখন এটা পুরা প্রজেক্ট প্ল্যানকে জিওপাটাইজ করে। ওকে, দিস ইজ এ ভেরি হার্মফুল থিং টু ডু। সো এইগুলো হচ্ছে গিয়ে প্রজেক্টের কন্ট্রোল অ্যান্ড মনিটরিং রিকোয়ারমেন্টস। দেন হচ্ছে গিয়ে মনিটরিং টেকনিক সাধারণত কিছু রিচুয়ালস আমরা ফলো করি, যেমন আমরা ওই সময় স্ট্যান্ড আপ ডেইলি স্ট্যান্ড আপের কথা আলোচনা করলাম ঠিক সেরকম স্ট্যাটাস মিটিংস হয় যে এই স্ট্যান্ড আপও একটা স্ট্যান্ড আপ মিটিং, ইয়ে কি বলে ওটাকে স্প্রিন্ট মিটিং যেটা হয় স্ক্রাম, হ্যাঁ যে উইকলি স্ক্রাম বা উইকলি স্প্রিন্ট হয় সেটাও একটা স্ট্যাটাস মিটিং। সো এরকম স্ট্যাটাস মিটিং দিয়ে আমরা সাধারণত অ্যাসেস করি ডিসকাস করি যে প্রগ্রেস কি। পারফরমেন্স ড্যাশবোর্ড থাকে অনেক বড় বড় প্রজেক্টে বড় এই যে আমি একটা বড় প্রজেক্টের কি বলে জ্যাকেটটাই পরে আছি এই জ্যাকেটটা অনেক পুরানো জ্যাকেট। হ্যাঁ, আমি জানি না ওয়েদার ইউ ক্যান সি দিস, এইখানে জাস্ট লেখা ভিশন 2015 2015 সালের ভিশন, এইটা 2010-এর জ্যাকেট। সো আমার পুরানো কাপড় চোপড় অনেক থেকে যায়। এটা হচ্ছে কি রহিম আফরোজ গ্রুপের আমরা যখন স্ট্র্যাটেজি করি 5 বছরের ভিশন, হ্যাঁ রহিম আফরোজ গ্রুপের সো আই ওয়াজ দ্য স্ট্র্যাটেজি লিডার। সো ওইখানে এই 5 বছরের ভিশন যখন করি তখন ভিশন 2015 এই জ্যাকেটটা ওই ভিশনের জ্যাকেট ছিল যে আমরা 2010-এ বসে যখন এই ভিশনটা করতে থাকি এক্সারসাইজটা 16টা কোম্পানির জন্য। সো এই 2015 যে প্রজেক্টটা ছিল তখন ছিল হচ্ছে যে রহিম আফরোজ উইল গ্র্যাজুয়েট টু আ বিলিয়ন ডলার কোম্পানি, সরি বিলিয়ন টাকা কোম্পানি প্রবাবলি। হ্যাঁ, সো এই যে একটা ভিশন ছিল 5 বছরে যে একটা মার্কেট স্ট্যাটাসে যাবে সেই ভিশনটা ইজ এ লার্জ প্রজেক্ট। এখন এই প্রজেক্টটা আমরা বোধহয় 8 মাস বা 9 মাস ধরে চালিয়েছিলাম অ্যান্ড একটা ভেরি এক্সপেন্সিভ প্রজেক্ট। হ্যাঁ, একদম টপ ম্যানেজমেন্টের সবচেয়ে কি পার্সনরা ওয়ার মেম্বার্স অফ দিস প্রজেক্ট। বাট এই প্রজেক্টটাতে যখন আমরা চলতেছে তখন হ্যাঁ স্ট্যাটাস মিটিং পারফরমেন্স ড্যাশবোর্ডের কথা বলতেছি। এই প্রজেক্টের জন্য আলাদা ওয়েবসাইট তৈরি হয়েছিল, ওয়েব ইন্টারনাল পোর্টাল যেখানে রেগুলার প্রত্যেকটা কাজের এখানে আমরা ব্যালেন্স স্কোর কার্ড ইউজ করেছিলাম। আই হোপ ইউ হার্ড অফ ব্যালেন্স স্কোর কার্ড, দিস আ স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট টুল যেটা কিনা পুরা প্রজেক্টের ভিশনকে বিভিন্ন থিমে ভাগ করে বিভিন্ন পার্সপেক্টিভে ভাগ করে ছোট 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 স্কোর কার্ড করে যে এক্স্যাক্টলি ছোট 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 কাজ যদি শেষ করা হয় ওই শেষগুলো সব কাজ মিলে গিয়ে আলটিমেটলি ভিশন সাকসেসফুল হয়। সো এই যে স্ট্যাটাস কার্ড বা এই যে এটা একটা ড্যাশবোর্ডের মতো ছিল যেখানে আমরা রিয়েল টাইমে দেখতে পারতাম যে ওকে ওনার কাছে একজন ভদ্রলোকের কাছে একটা কাজ অ্যাসাইন করা ছিল ওই কাজটা শেষ হয়েছে, আরেকজন একটা কাজের ডেডলাইন মিস করে গেছে, সো দ্যাট আমরা কুইকলি পিভট করতে পারতাম কুইকলি জিনিসপত্র অ্যাডজাস্ট করতে পারতাম। সো বড় প্রজেক্টে এই ধরনের ভিজুয়াল রিয়েল টাইম প্রজেক্ট মেট্রিক্স থাকে টুলস থাকে। দেন হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট রিভিউ আরেকটা মনিটরিং টেকনিক, যে প্রজেক্ট যখন চলছে তখন এটা যখন কোনো একটা রিস্ক ফেস করছে যে ওকে প্রজেক্টের টাইম লাইনটা বেশি এক্সপেক্টেডের চেয়ে বেশি লেগে যেতে পারে বা এই রিসোর্সটা পাওয়ার কথা ছিল এই রিসোর্সটা পাওয়া যাচ্ছে না, তখন ওটাকে একটা ইভ্যালুয়েশন করা কন্টিনিউয়াসলি যে তাহলে কি আমার প্রজেক্টের টাইম লাইন চেঞ্জ করতে হবে প্ল্যান চেঞ্জ করতে হবে অথবা অ্যাডহক অ্যারেঞ্জমেন্ট করতে হবে। এই জিনিসটা ইজ ইম্পর্টেন্ট। সো দিস আর মনিটরিং টেকনিক্স ফর প্রজেক্ট কারেক্টিভ অ্যাকশনস যখন ওখান থেকে কোনো ইস্যুস আইডেন্টিফাই হচ্ছে। সো আইডেন্টিফাইং ইস্যুস ইজ ওয়ান, খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই করা ইম্পর্টেন্ট, চেঞ্জটা ইমপ্লিমেন্ট করা খুব তাড়াতাড়ি ইম্পর্টেন্ট অ্যান্ড কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট যে আমার
যখনই আমি একটা সারপ্রাইজ পেলাম তখনই আমরা সেটাকে বলি যে RCA, রুট কজ অ্যানালাইসিস। যে কোনো একটা যখন প্রবলেম হয় তখনই সাধারণত রুট কজ অ্যানালাইসিস করা হয়। রুট কজ কেন করা হয়? যদি প্রবলেমটা হচ্ছে কি যে সিম্পটম, যে সাইন, যে ভিতরে কোনো রুটে কোনো প্রবলেম ছিল। এই কারণে আমরা এই সারপ্রাইজটা পেয়েছি। আনএক্সপেক্টেড জিনিস পেয়েছি। সো আমাদের তাড়াতাড়ি করে রুট কজ অ্যানালাইসিস করে রুটে যদি প্রবলেমটা ফিক্স করে ফেলা হয়, তখন আর এই ধরনের সারপ্রাইজ কমে যাবে। সো এটা হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ইন প্রজেক্ট। সো লার্জ প্রজেক্টে we do this continuous improvement approach. ওকে, বেশি কঠিন হয়ে যাচ্ছে? অসুবিধা হচ্ছে বুঝতে? ওকে, if not then fine. আচ্ছা, এবার আমরা আসবো হচ্ছে SDLC মডেলস। আচ্ছা, বিফোর we move to SDLC models, shall we take a break? যদিও মাত্র 1 ঘন্টা হয়েছে, but একটা ব্রেক নিয়ে দেন আমরা আর 1 ঘন্টা ক্লাস করব। ঠিক আছে, একটা ব্রেক নেই আমরা। ওকে, Sure, sir. ওকে, তাহলে আমরা 10-15 মিনিটস একটা ব্রেক নিচ্ছি। ঠিক আছে, 8:35 আমরা ব্যাক করবো ইনশাল্লাহ। Resume recording. Recording in progress. ওকে, এবার আমরা শুরু করে হচ্ছে গিয়ে SDLC, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। আমরা যে মেইনলি আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট, যে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট একটা প্রজেক্ট। ডেফিনেটলি একটা সফটওয়্যার যখন থাকে না, বিফোর উই ইমপ্লিমেন্ট আ নিউ সফটওয়্যার, তখন বিজনেস একভাবে চলে। We bring in a change in the business, in the process, in the work process, in the efficiency by implementing a software, by automating a set of processes, right? So এটাকে আমরা বলি এভাবে করে যে যখন আমরা একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট শুরু করি, তখন আমরা একটা প্রসেসটা বিজনেসে যেভাবে করে বর্তমানে চলতেছে এটাকে বলি আমরা অ্যাজ ইজ, ASIS, অ্যাজ ইজ, এখন যেভাবে আছে। আর সফটওয়্যার হয়ে গেলে যেভাবে কাজগুলো হবে, ওই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে টু বি। অ্যাজ ইজ প্রসেস, টু বি প্রসেস। সো অ্যাজ ইজ প্রসেস থেকে জার্নি করে টু বি প্রসেস পর্যন্ত যাওয়ার জন্য যে একটা জার্নি, এই জার্নিটা হচ্ছে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, একটা প্রজেক্ট। হ্যাঁ? এর মধ্যে আমরা রিকোয়ারমেন্ট গ্যাদার করব, স্কোপ ডিফাইন করব, সিস্টেমে কি, কি জিনিস থাকবে সেটার স্পেসিফিকেশন তৈরি করব। দেন এটাকে আমি ইমপ্লিমেন্ট করব, টেস্টিং করব, ডেপ্লয় করব এবং ডেপ্লয় করার সময় বিভিন্ন রকম স্ট্র্যাটেজি ইনভলভ থাকবে। সো এই যে টোটাল যে একটা লাইফ সাইকেল, একদম অ্যাজ ইজ থেকে টু বি পর্যন্ত যাওয়ার জন্য যে টোটাল যে জার্নিটা, এই জার্নিটাকে আমরা বলি হচ্ছে গিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এখন সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ২ ধরনের সফটওয়্যার কনটেক্সটে হতে পারে। ২ ধরনের সফটওয়্যার কিরকম? একটা হচ্ছে ধরেন আমরা একদম স্ক্র্যাচ থেকে আমাদের আইটি প্রোগ্রামাররা তারা প্রোগ্রাম করে একটা সফটওয়্যার একদম এই আমাদের অর্গানাইজেশনের জন্যই বা ওই পার্টিকুলার ফাংশনের জন্য কাস্টমাইজ করে তৈরি করলো। সো এটাকে আমরা তখন বলেছি বিস্পোক অ্যাপ্লিকেশন। BESPOK, বিস্পোক অ্যাপ্লিকেশন বা কাস্টমাইজড অ্যাপ্লিকেশন। ওকে? আরেক ধরনের অ্যাপ্লিকেশন হচ্ছে কি যেটা অফ দ্য শেলফ। ধরেন একটা SAP কিনবো, SAP ERP। SAP তো আর আমরা একদম কাস্টমাইজ করে বানাবো না, রাইট? আমরা অফ দ্য শেলফ নিয়ে আসবো। একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার পাওয়া যাচ্ছে বা একটা হসপিটাল ইনফরমেশন সিস্টেম, HIS সিস্টেম একটা হসপিটাল ম্যানেজমেন্টের জন্য এটা পাওয়া যাচ্ছে। We just bring the application and implement it, deploy it, right? বাট এইটাও সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের পার্ট। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে আমরা যেমন বিস্পোক বা কাস্টমাইজড অ্যাপ্লিকেশনটাকে স্কোপের মধ্যে চিন্তা করছি আলোচনায়, ঠিক সেরকম একটা অফ দ্য শেলফ বা রেডি সফটওয়্যার সেটাকে ইমপ্লিমেন্ট করাও একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের পার্ট। মাঝখানে হয়তো মাঝখানে কিছু স্টেপসে দুইটার মধ্যে কিছু ভ্যারিয়েশন আছে। যেমন আমি যখন সফটওয়্যার ডিজাইন করছি, কাস্টমাইজ সফটওয়্যার, সেটা যেমন আমি বলছি ডিজাইনিং। যখন আমি হয়তো সফটওয়্যার কিনে আনছি তখন আমি এটাকে বলছি অ্যাকোয়ারিং। ওকে? বাট দেয়ার আর কমন স্টেপস। যে জায়গায় আনকমন আছে ওই জায়গাটা আমরা আলোচনা করব সামনে।
সো এটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, হচ্ছে একটা স্ট্রাকচার্ড প্রসেস ফর প্ল্যানিং, ক্রিয়েটিং, টেস্টিং অ্যান্ড ডেপ্লয়িং সফটওয়্যার অ্যাপ্লিকেশন। Now, in terms of creating, sometimes it can be procuring, can be acquiring. Okay? সো এটার পারপাস কি? এই ডেভেলপমেন্ট এটা ইনশিওর হাই কোয়ালিটি সফটওয়্যার ডেলিভারি। যে কোনো প্রজেক্ট ম্যানেজমেন্টের মতো, যে কোনো লাইফ সাইকেল, যে কোনো ফ্রেমওয়ার্কের মতো এটারও অবজেক্টিভ হচ্ছে কোয়ালিটি ডেলিভারি। কোয়ালিটি ডেলিভারি অফ দ্য প্রজেক্ট, টাইমলি এবং কোয়ালিটি ডেলিভারি অফ দ্য প্রজেক্ট। জাস্ট আ মিনিট, শব্দবর্ণ ওকে। হ্যাঁ, এতে কোয়ালিটি ডেলিভারি এবং টাইমলি ডেলিভারি অফ দ্য প্রজেক্ট। এইটা হচ্ছে কি একটা ফ্রেমওয়ার্ক দেয় প্রজেক্টকে, যে একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের ফ্রেমওয়ার্ক দেয়। যেহেতু আমি বলতেছি এর মধ্যে 5টা ফেজ, 4টা ফেজ, 6টা ফেজ, যে কটা ফেজই থাকুক, এক এক অথর এক একভাবে বলতে পারেন, বাট স্ট্যান্ডার্ড 5টা ফেজ আছে। 5টা ফেজের ভিতরে যদি স্ট্রাকচার করা হয় পুরো প্রজেক্টটাকে, এই ফ্রেমওয়ার্কটা তখন একটা ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করে। ওইটা তখন একটা বাইন্ডিং গাইডলাইন হিসেবে কাজ করে, যে ওকে এই স্টেপের পরে স্টেপ করে কাজ করলে কাজটা ভালো মতো হবে। এইচডিএলসি মডেলও ঠিক প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা যা চিন্তা করে যা আলোচনা করলাম, এইচডিএলসিও যেহেতু একটা প্রজেক্ট, সেহেতু এই প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা ওয়াটারফল মডেল পাই, অ্যাজাইল মডেল পাই। এছাড়া দুইটা ভেরিয়েশন অফ অ্যাজাইল, এগুলোকে অ্যাজাইলেরই ভেরিয়েশন বলে, ইটারেটিভ মডেল অ্যান্ড ভি মডেল। আমরা এই 4টা মডেল আলোচনা করবো। এরকম আরো অনেক মডেল আছে। এরকম ইন্ডাস্ট্রি প্র্যাকটিসে আরো অনেক মডেল আছে, বাট সব মডেল ইম্পর্টেন্ট না। ইভেন এখানে ভি মডেল যেটা, এটা খুব রেয়ারলি ইউজ হয়, বাট স্টিল উই উইল ডিসকাস, যেহেতু আমাদের সিলেবাসে এবং সিসা ম্যানুয়ালে আছে, সো উইল ডিসকাস দ্যাট। এই এইচডিএলসি তে আমরা যদি এবার যাই একটা একটা করে, যেমন ওয়াটারফল। এমনিতে ওয়াটারফল প্রজেক্ট ম্যানেজমেন্ট, যেটা আপনাদের তো মনে আছে, যে ওয়াটারফল প্রজেক্ট ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে আমাদের স্ট্রাকচার্ড, প্রি প্ল্যান্ড, স্টেপ বাই স্টেপ, একটার পর একটা ফেজে যাই। আমরা ইটারেটিভ না, আগের ফেজ শেষ করে আসলে আবার পুরানো ফেজে আমরা রিটার্ন করি না। সেটা ছিল ওয়াটারফল মেথোডোলজি। সো ওয়াটারফল মেথোডোলজি ঠিক সিমিলারলি আমরা এই লিনিয়ার সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচে যখন সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্টটাকে ফেলি, তখন এটাকে আমরা বলতেছি হচ্ছে কি ওয়াটারফল এইচডিএলসি মডেল। তখন এটাকে আমরা স্পেসিফিক্যালি ওয়াটারফল এইচডিএলসি মডেল বলছি। এখানে আমরা ইচ ফেজ মাস্ট বি কমপ্লিটেড বিফোর দ্য নেক্সট বিগিনস, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, দ্যাট ইজ দ্য কি। মানে এই মেথোডোলজিটার কি মেইন জিনিসটাই হচ্ছে কি, যে প্রত্যেকটা, যেখানে আমি বলেছিলাম যে সাকসেসর প্রিডিসেসর, একটা প্রিডিসেসর শেষ হওয়ার পরে একটা সাকসেসর শুরু হবে, একটা অ্যাক্টিভিটি। সো এর মধ্যে সাধারণত এইচডিএলসির ভিতরে যে ফেজগুলো থাকে, এটা কমন, সব মেথডেই ফেজের নামগুলো কমন। ওকে, রিকোয়ারমেন্টস গ্যাদারিং, অর্থাৎ বিজনেস রিকোয়ারমেন্ট, বিজনেসের নিডটা গ্যাদার করা, সেই অনুযায়ী সিস্টেম ডিজাইন করা, দেন এইটাকে ইমপ্লিমেন্ট করা মানে ওখানে হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট হোক, এটাকে ফিক্সিং হোক, সবকিছু করে ইমপ্লিমেন্ট করা টেকনিক্যালি। দেন যখন ইমপ্লিমেন্ট হয়ে গেল, ডেভেলপমেন্ট হয়ে গেল, তখন এটাকে টেস্ট করা। টেস্টের বিভিন্ন প্রকারভেদ আছে, সেগুলো আমরা আলোচনা করব। দেন হচ্ছে গিয়ে ডেপ্লয় করা, অর্থাৎ আমার লাইভ এনভায়রনমেন্টে, যেখানে প্রোডাকশন, যেখানে ইউজাররা ইউজ করবে, যে সার্ভারে ইউজ করবে, সেই সার্ভারে অ্যাপ্লিকেশনটা এবার ডেপ্লয় করা, সেই সার্ভারে ইনস্টল করা, রেডি করে দেয়া, দ্যাট ইজ কল্ড ডেপ্লয়মেন্ট। দেন যখন ডেপ্লয় হয়ে গেল, মানুষজন ইউজ করা শুরু করলো, তখন অ্যাপ্লিকেশনটা মেইনটেনেন্স করা। সো জেনারেলি এই 5টা হচ্ছে গিয়ে 1 থেকে 5 পর্যন্ত, এটা হচ্ছে গিয়ে এইচডিএলসির মেইন পার্ট, বাট মেইনটেনেন্সটাও এইচডিএলসিতে কনসিডার করা যেতে পারে। ওকে, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে। সো দিজ আর দ্য ফেজেস অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। নাও, যখন একটা ওয়াটারফল এইচডিএলসি হচ্ছে, তখন আমরা রিকোয়ারমেন্ট যখন শেষ করছি, গ্যাদারিং শেষ করছি, দেন অনলি উই মুভ ইনটু ডিজাইন। উইল মুভ ইনটু দিস সিস্টেম ডিজাইন অর্থাৎ সফটওয়্যারের মধ্যে, অ্যাপ্লিকেশনের মধ্যে কি ফিচার থাকবে, কিভাবে কাজ করবে, এটার ইউজার এক্সপিরিয়েন্স কিরকম হবে, দেখতে কিরকম হবে, বাটন হবে কিনা, রেডিও বাটন হবে না চেক বক্স হবে, 6টা স্ক্রিন দিয়ে হবে না, 3টা নেক্সট দিয়ে যাবে না, এক স্ক্রিনের মধ্যে সব দিব। এই যে টোটাল যে জিনিসপত্রের ডিজাইন, যে এক্স্যাক্টলি হাউ দিস অ্যাপ্লিকেশন উইল ওয়ার্ক, এটা হচ্ছে সেই ডিজাইন। সো ওয়ান্স দ্য রিকোয়ারমেন্টস আর ফাইনালাইজড, অনলি দেন পিপল মুভ টু দ্য ডিজাইন ফেজ। Once all the designs are done, then এটা ডেভেলপমেন্ট বা ইমপ্লিমেন্টেশন যেটাকে আমরা বলছি, সেটা চলছে। যখন ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন শেষ, দেন এটাকে ভেরিফিকেশন বা টেস্টিং আমরা করছি। হ্যাঁ, টেস্টিং হওয়ার পরেই আমরা এটাকে বেসিক্যালি ডেপ্লয়মেন্টে যাচ্ছি। এখানে ডেপ্লয়মেন্টটা দেখায়নি, বাট ডেপ্লয়মেন্টে যাচ্ছি, দেন হচ্ছে গিয়ে মেইনটেনেন্সে যাচ্ছি। ওকে, সো এটাও সেম জিনিস, ওয়াটারফল মেথডের মতো। এটার অ্যাডভান্টেজ হচ্ছে ক্লিয়ার স্ট্রাকচার অ্যান্ড ডকুমেন্টস। এবং এই ওয়াটারফল মেথডের সময় আমরা সাধারণত এই অ্যাজ ইজ আর টু বি ডকুমেন্টেশন একদম কমপ্লিট করে ফেলতে পারি।
কারণ এখানে হচ্ছে ফিক্সড রিকোয়ারমেন্ট, এখানে আমাদের রিকোয়ারমেন্টটা আগে থেকে জানা এক্স্যাক্টলি আমরা কি কি চেঞ্জ করব। সো এটা খুব প্রপারলি ডকুমেন্টেড করা সম্ভব এই মেথোডোলজিতে। সো এইটা হচ্ছে কি ইজি টু ম্যানেজ ডিউ টু ইটস সিকোয়েন্সিয়াল নেচার, যেহেতু একটার পর একটা অন্য একটার শেষ করে আরেকটা হয় সিকোয়েন্সিয়াল, সেহেতু এটা ম্যানেজ করা ইজিয়ার। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি ইনফ্লেক্সিবিলিটি, যদি কোনো রিকোয়ারমেন্টে চেঞ্জ আসে, কোনো রিয়ালাইজেশন আসে, ওটাকে অ্যাডাপ্ট করা, ওটাকে আসলে আবার গ্রহণ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। লেট টেস্টিং ফেজ, যেটা হয় যে যেহেতু একদম ডেপ্লয়মেন্টের পরে ইমপ্লিমেন্টেশনের পরে গিয়ে ভেরিফিকেশন বা টেস্টিং হচ্ছে, সো টেস্টিংয়ে গিয়ে যদি কোনো ভুল ধরা পড়ে বড় ধরনের, যের জন্য আমার ডিজাইনে চেঞ্জ করতে হইতে পারে, তখন ইট বিকামস ভেরি ডিফিকাল্ট অ্যান্ড এক্সপেন্সিভ, অনেক রিওয়ার্ক বেড়ে যায়, কারণ ফিডব্যাক আগে কোনো কিছু নেওয়া হচ্ছে না। অ্যাজাইলে ইউ রিমেম্বার আমরা বারবার ফিডব্যাক নেই, তাই না? তো এখানে যদি ফিডব্যাক একদম লেট স্টেজে নেওয়া হচ্ছে, সুতরাং যদি কোনো রিয়ালাইজেশন থাকে, কোনো ফিডব্যাক থাকে মেজর, তখন গিয়ে প্রজেক্ট কস্ট বেড়ে যায়, টাইম বেড়ে যায়। সো এটাতে হচ্ছে কি লেট টেস্টিং ক্যান লিড টু হায়ার কস্ট ফর ফিক্সিং ইস্যুস, অনেক কিছু রিওয়ার্ক করা লাগতে পারে, তখন হায়ার কস্ট হবে। নাও যখন আমরা অ্যাজাইল এসডিএলসি মডেল দেখছি ইন দ্য কন্ট্রাস্ট অফ ওয়াটারফল এসডিএলসি মডেল, তখন আমরা দেখছি যে এখানে কি আমরা ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ, রিমেম্বার ইটারেটিভ ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচের কথা বলছিলাম অ্যাজাইল। সো ইটারেটিভ অ্যান্ড ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ, যেখানে আমরা পুরা সফটওয়্যারটাকে যে ব্যাকলগ যা ছিল তাকে হয়তো 5টা মেজর মডিউলে, 10টা মেজর মডিউলে ভাগ করে নিচ্ছি। সো এক একটা মডিউল আমি ইনক্রিমেন্টাল করে দিচ্ছি, অর্থাৎ একটা ইনক্রিমেন্ট মানে হচ্ছে কি একটা মডিউল, সেকেন্ড মডিউল, থার্ড মডিউল, ফোর্থ মডিউল হচ্ছে মডিউল বলতে আ সেট অফ ফিচার্স। ওকে, সে একটা ইআরপির জন্য এমন হতে পারে যে অ্যাকাউন্টিং মডিউলটা আমি আগে করছি, যে এক বেসিক অ্যাকাউন্টিং সিস্টেমটা, দেন আমি চাচ্ছি সেলস মডিউলে যেখানে ইনভয়েসিং, কোটেশন, এই জিনিসগুলো আমি করব, দেন চাচ্ছি প্রকিউরমেন্ট মডিউলে যেখানে আমি পারচেজ অর্ডার অ্যান্ড এভরিথিং, পারচেজ রিকুইজিশন সব কিছু করবো, দেন আমি চাচ্ছি ইনভেন্টরি মডিউলে যেখানে আমি ইনভেন্টরি ম্যানেজমেন্ট করবো, বাট এভরিথিং গেটস প্লাগড ইন টু দ্য সেম সিস্টেম। সো এইখানে আমি পুরো সফটওয়্যারটা ডেভেলপ করার সময় আমি ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ নিচ্ছি, যে একটা একটা করে ইনক্রিমেন্ট করব ফিচার। সেটা হচ্ছে কি আমার অ্যাজাইলের একটা বেসিক প্রিন্সিপাল। সো স্মল ফাংশনাল ইনক্রিমেন্টাল স্প্রিন্ট, সো আমি ইনক্রিমেন্টাল স্প্রিন্টে কাজ করতে পারি। দেন হচ্ছে কি ফিচার হচ্ছে কি এই ধরনের মেথোডোলজির, যে কন্টিনিউয়াস কোলাবোরেশন অ্যান্ড ফিডব্যাক, যেটা আমরা আগে আলোচনা করেছি, অ্যাডাপ্টেবিলিটি টু চেঞ্জিং রিকোয়ারমেন্টস থ্রু আউট দ্য ডেভেলপমেন্ট প্রসেস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো পর্যায়ে গিয়ে যদি কোনো ফিডব্যাক আসে, কোনো চেঞ্জের রিকোয়েস্ট আসে, রিকোয়ারমেন্ট যদি আমি দেখি যে চেঞ্জ করা লাগবে, ইট ইজ অ্যাডাপ্টেবল। যেটা অ্যাজাইলের প্রসেসটাই এটাই, যে আমরা এটাকে অ্যাডাপ্ট করব। যেমন এখানে আমরা দেখছি, দেখেন ইনক্রিমেন্ট 1 এর মধ্যে রিকোয়ারমেন্ট গ্যাদারিং হয়ে গেছে, অ্যানালাইসিস হয়ে গেছে, ডিজাইন হয়ে গেছে, কোডিং হয়ে গেছে, টেস্টিং এ গিয়ে কিছু একটা রিয়ালাইজেশন আসলো যেটা ডিজাইন চেঞ্জ করা দরকার। উই ক্যান অলওয়েজ হ্যাভ দ্য অপশন টু গো ব্যাক টু ডিজাইন ফেজ ফর দ্যাট পার্টিকুলার ইটারেশন অ্যান্ড চেঞ্জ, তাই না? এই যে টেস্টিং এ গিয়ে ডিজাইন হচ্ছে, এটা অন্য জায়গায় গিয়েও হতে পারে, ইভেন ডেপ্লয়মেন্টে গিয়েও রিয়ালাইজেশন হতে পারে, কোডিং এর সময় রিয়ালাইজেশন হতে পারে যে এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করা সম্ভব না, সুতরাং কোডিং থেকে ইট ক্যান মুভ টু অ্যানালাইসিস অ্যাজ ওয়েল, কোডিং থেকে ইট ক্যান মুভ টু রিকোয়ারমেন্ট গ্যাদারিং অ্যাজ ওয়েল। ওকে, সো এটা এভাবে করে লুপ করতে পারে। আর দেন হচ্ছে গিয়ে এটার অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে ডেফিনেটলি ফাস্টার ডেলিভারি অফ ফাংশনাল সফটওয়্যার, যেটা মেজর ফিচার, যেটা ক্রিটিক্যাল ফিচারটা ফাস্টার ডেলিভারি করতে পারবো। হাই কাস্টমার ইনভলভমেন্ট লিডস টু বেটার অ্যালাইনমেন্ট উইথ ইউজার নিডস, যেহেতু আমার রেগুলার ফিডব্যাকের মধ্যে থাকে, রেগুলার কোলাবোরেশন, স্প্রিন্টে আমি স্টেক হোল্ডারদেরকে এঙ্গেজ করছি, হ্যাঁ, স্প্রিন্ট রিভিউতে, যার ফলে এখানে গ্যাপ ইউজারের সাথে, ইউজার এক্সপেকটেশনের সাথে গ্যাপ হওয়ার সম্ভাবনা কম থাকে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে এটা আসলে কালচারাল শিফট দরকার, ওই যে রিমেম্বার প্রোঅ্যাক্টিভনেস, মোর অর্গানাইজড না হলে আসলে নিজের দায়িত্বে যে প্রোগ্রেস করবে মানুষজন প্রজেক্টটা, এই জায়গায় আমাদের ইম্প্যাক্ট হতে পারে, নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে। লেস প্রেডিক্টেবল টাইমলাইন অ্যান্ড স্কোপ ম্যানেজমেন্ট, স্কোপ ক্রিপের কথা আমরা আলোচনা করেছিলাম, যে এটা প্রজেক্ট চলছেই, শেষ হচ্ছে না, এটা হয় অনেক সময়। সো দ্যাটস অ্যানাদার ডিসঅ্যাডভান্টেজ অর রিস্ক ইন দিস মেথোডোলজি। কারো কোনো প্রশ্ন এখন পর্যন্ত এসডিএলসি নিয়ে? ওকে, দেন লেটস মুভ টু ইটারেটিভ এইচডিএলসি মডেল। ইটারেটিভ এইচডিএলসি মডেল হচ্ছে গিয়ে দেখেন, আমরা যখন অ্যাজাইল এইচডিএলসি মডেল বলছি, তখন আমরা বলছি যে এটাকে আমরা বিভিন্ন মডিউলে ভাগ করে ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচে যাচ্ছি। ওকে,
সেটা হচ্ছে কি ইনক্রিমেন্টটা হচ্ছে গিয়ে অ্যাজাইলের মেজর কম্পোনেন্ট। কি কম্পোনেন্ট হচ্ছে ইনক্রিমেন্ট, যে আমি ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচে যাচ্ছি। অন দ্য আদার হ্যান্ড দিস পার্টিকুলার এসডিএলসি মডেল হচ্ছে ইটারেটিভ। এখানে ইনক্রিমেন্টটা মেইন ফিচার না, ইনক্রিমেন্ট থাকতে পারে, বাট দ্যাট ইজ নট দ্য মেইন ফিচার অফ দিস মেথোডোলজি। এই মেথোডোলজি মেইন ফিচার হচ্ছে কি ইটারেশন। ইটারেশন মানে কি রিপিটেশন। রিপিটেশন অর্থাৎ আমি সফটওয়্যারটা হয়তো এটা একটু ছোট সাইজের সফটওয়্যার, মিডিয়াম সাইজের সফটওয়্যার নিয়ে কাজ করছি। মিডিয়াম সাইজের সফটওয়্যারে আমি কি করছি, যে প্রথমে যতটুকু ডেভেলপ করতে পারি, আমার কাছে যা কিছু রিকোয়ারমেন্ট আছে, যা কিছু ফিডব্যাক আছে, ওইটা নিয়ে একবার ডেভেলপ করে ফেললাম, টেস্টিং করে ফেললাম। তারপরে যখন রিভিউ করছি, তখন রিয়ালাইজেশন আসছে না এই ফিচারটা দরকার, এই এডিশনাল ফিচার দরকার, তখন আমরা আবার পুরা ফেজ গুলা রিপিট করছি। সো এরকম মাল্টিপল ইটারেশন, তখন এটাকে আমরা বলেছি ইটারেটিভ প্রসেস। এখানে এই পার্টিকুলার অ্যারোটা উল্টা হবে, এখান থেকে আলটিমেটলি এইখানে যাবে, ডিরেকশনটা উল্টা হবে। আমি গুগল থেকে একটা ছবি নিয়েছি, তো এটা উল্টা ছিল। এই ডিরেকশনটা, এই অ্যারোটা এখানে না হয় এদিকে হবে। অর্থাৎ ইটারেশন 1 শেষ করার পরে যখন আমি রিভিউ করছি, তখন রিয়ালাইজেশন আসছে যে আমার আরেকটা ইটারেশন প্রয়োজন, আরেকবার রিপিট ডেভেলপমেন্ট করা প্রয়োজন, কিছু এডিশনাল জিনিসপত্র। তখন ইট স্টার্টস ফ্রম এগেইন ডিজাইন, টেস্টিং, ইমপ্লিমেন্টেশন, রিভিউ। রিভিউ থেকে আবার ইট ক্যান স্টার্ট ফ্রম ডিজাইন, টেস্টিং, ইমপ্লিমেন্টেশন, রিভিউ। এরপরে আমি রিভিউ করার পরে আর কোনো ফিডব্যাক পেলাম না, তখন উই ডিপ্লয় অ্যান্ড দেন ইট মুভস টু মেইনটেনেন্স। সো এরকম ফাইনাল পর্যায়ে যাওয়ার জন্য আমার 3টা ইটারেশন লাগলো। কোনো সফটওয়্যারে 3টা লাগতে পারে, কোনো সফটওয়্যারে 2টা লাগতে পারে, কোনো সফটওয়্যারে 4টা লাগতে পারে। বাট দিস ইজ দ্য অ্যাপ্রোচ, যে আমি রিপিট, পুরো সাইকেল গুলাকে রিপিট করবো, পুরো ফেজ গুলাকে রিপিট করবো, এসডিএলসির ফেজ গুলাকে। এটাকে বলা হচ্ছে কি ইটারেটিভ এসডিএলসি। ওকে, যেই জায়গায় এটা আসলে আর্লি ডিটেকশন অফ ইস্যুস, কারণ হচ্ছে আমি প্রথমেই যখন ফার্স্ট ডেভেলপমেন্ট করে যখন রিভিউ করছি, তখন আমার ডিটেকশন হয়ে যাচ্ছে যে এই প্রবলেম এসেছে, তখন আমি আবার ইটারেশন করতে পারি, যেই জায়গাগুলো প্রবলেম, যে জায়গাগুলো এডিশনাল ডেভেলপ করতে হবে, নেক্সট ইটারেশনে আবার ওটা করে ফেলি, তারপর ইটারেশনে আরো কিছু করে ফেলি। সো এইভাবে করে একটা অ্যাপ্লিকেশন কমপ্লিশনের দিকে চলে যায়। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি ক্যান, লাইক অ্যাজাইল, ইট ক্যান অলসো লিড টু স্কোপ ক্রিপ। কারণ হচ্ছে কি আমি প্রত্যেকবার যখন শেষ করব, রিভিউ করব, তখন নতুন জিনিস আবিষ্কার করছি। হতে পারে এরকম ইউজাররা আগে বলে নাই, আগে চিন্তা করে নাই, যখনই আমি একটা ইটারেশন শেষ করি, তখনই তারা বলে যে ও এটা হলেও তো ভালো হতো, ওইটা হলেও তো ভালো হতো, না আগেরটাই ভালো ছিল। So তখন দেখা যায় কি ইটারেশনের সংখ্যাটাও নেভার এন্ডিং হয়ে যাচ্ছে, তখন এটাকে বলি আমরা স্কোপ ক্রিপ। সো এই জায়গার জন্য আসলে গুড প্ল্যানিং প্রয়োজন, যে আমি আসলে বাউন্ডারিটা কি আগে থেকে জেনে নিব, তারপরে আমি ওর ভিতরে ইটারেশন করব। দ্যাট ইজ দ্য ওয়ে ইউ ক্যান কন্ট্রোল দিস ডিসঅ্যাডভান্টেজ। দেন কামস হচ্ছে ভি মডেল। আমি আগেই বলছিলাম যে ভি মডেলটা প্র্যাকটিক্যালি আসলে ওরকম দেখা যায় না, হ্যাঁ, যে এক্স্যাক্টলি এই ফেজ থেকে এই ফেজে ফিডব্যাক যাবে, এত রিজিড এরকম দেখা যায় না। সাধারণত এটা হচ্ছে কি একটা ওয়াটারফল মডেল, যেটার মধ্যে আমরা ভেরিফিকেশন বা ফিডব্যাকটা, অ্যাজাইলের যে ফিডব্যাক অ্যান্ড ভেরিফিকেশন, সেটাকে ইন্টিগ্রেট করছি। অর্থাৎ এটা বেসিক্যালি ইজ অ্যান ওয়াটারফল মডেল এসডিএলসির, যাতে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের প্রত্যেকটা ফেজ, ইউজার রিকোয়ারমেন্ট, ফাংশনাল রিকোয়ারমেন্ট, আর্কিটেকচার, ডিজাইন, ইউজার ইউনিট টেস্টিং, মানে কোডিং, দেন ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন, সিস্টেম টেস্টিং, অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ এই পুরো কাজগুলো, এটা কিন্তু একটা ফ্লো। এই যে স্টেজের মতো ওয়াটারফলের মতো যে ফ্লোটা, এই ফ্লোটার সাথে ইন্ট্রোডিউস করা হয়েছে হচ্ছে ফিডব্যাক লুপ। এই যে ডটেড লাইনগুলো, দিজ আর ফিডব্যাকস। সো এই ফিডব্যাকগুলো সাধারণত ওয়াটারফল মেথডে থাকে না। সো ওয়াটারফল মেথডের সাথে যখন ফিডব্যাকটাকে অ্যাড করা হইতেছে, বাট পুরো স্টাইল অফ এক্সিকিউশনকে চেঞ্জ করা হচ্ছে না, তখন এটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে ভি মডেল। এই ভি মডেলে আমরা দেখছি যে দেখেন এখানে ইউজার রিকোয়ারমেন্ট যখন হচ্ছে, তারপর ফাংশনাল রিকোয়ারমেন্টে যাচ্ছে, অর্থাৎ সফটওয়্যারে কি লাগবে, তারপর সেই অনুযায়ী সফটওয়্যার ডিজাইন হচ্ছে, ডিটেইল ডিজাইন হচ্ছে, কোডিং হচ্ছে। বাট এই প্রতিটার মধ্যে দেখা যাচ্ছে একটা ফিডব্যাক হচ্ছে, যখন ফাংশন ইউজার রিকোয়ারমেন্ট থেকে যখন ফাংশনাল রিকোয়ারমেন্ট তৈরি হচ্ছে, তখন হয়তো রিয়ালাইজেশন হচ্ছে না এইটা এভাবে কাজ ভালো করবে না, এর চেয়ে ইউজার রিকোয়ারমেন্টটা একটু চেঞ্জ করে আসা দরকার, বা আরেকটু কোশ্চেন করে আসা দরকার। তখন দ্য টিম ক্যান গেট ব্যাক টু ইউজার রিকোয়ারমেন্ট ফেজ মোমেন্টারিলি। আর্কিটেকচারাল ডিজাইন যদি কোনো কিছু করে, যে রিয়ালাইজ করে যে ওকে ফাংশনাল রিকোয়ারমেন্টটা আমার ঠিক করে আসা দরকার, তখন তারা ফাংশনাল রিকোয়ারমেন্টটা আবার একটু গেট ব্যাক করতে পারে। বাট বেসিক জিনিসটা ওয়াটারফল, অর্থাৎ ফাংশনাল রিকোয়ারমেন্ট পুরা শেষ হওয়ার পরেই এটা আর্কিটেকচারাল ডিজাইনে যাচ্ছে, তার আগে যাচ্ছে না।
দ্যাট ইজ দ্য থিং। সো যখন পুরাটা চলে যাচ্ছে তখন মাইনর কিছু ফিডব্যাক আবার ফাংশনাল রিকোয়ারমেন্টে ফেরত আসতেছে। ওকে, আবার ফাংশনাল রিকোয়ারমেন্টটা রিডিজাইন করে নেওয়া হচ্ছে। সো এই ওয়েতে যাচ্ছে। দেখা যাচ্ছে যখন আবার টেস্টিং হচ্ছে, এই টেস্টিংগুলোর টাইপগুলো আমরা আলোচনা করবো এখানে। দেখেন, ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, সিস্টেম টেস্টিং এন্ড অ্যাকসেপ্টেন্স টেস্টিং আছে। ওকে, এটা 4 ধরনের টেস্টিং, খুব কমন 4 ধরনের টেস্টিং। ইউনিট টেস্টিং হচ্ছে গিয়ে যখন একটা পার্টিকুলার ফিচার বা পার্টিকুলার মডিউল, তাকে আমরা বলছি একটা ইউনিট, পুরা সফটওয়্যারটা না। ওই মডিউলটা ডেভেলপ হয়ে গেল, ওই মডিউলটার কোডিং হয়ে গেল, ডেভেলপ হয়ে গেল, তখন শুধু প্রোগ্রামাররা নিজেরাই, সফটওয়্যার ডেভেলপাররা নিজেরাই ওই মডিউলটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে টেস্ট করছে যে ওয়েদার দ্য মডিউল সার্ভস দ্য পারপাস রাইট ইন দ্য রাইট ওয়ে। তখন আমরা বলছি এটাকে ইউনিট টেস্টিং, কারণ টেস্টিংটা পুরোপুরি ওই ইউনিটের মধ্যে সীমাবদ্ধ, ওই ইউনিটের মধ্যে ফোকাসড। দেন এই ইউনিটটা তো আর ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে না, ও তো অন্যান্য ফিচারের সাথে একসাথে সফটওয়্যারে কাজ করবে। সো যখন মাল্টিপল ইউনিট এরকম ভাবে তৈরি হয়ে গেছে, তখন উই মুভ টু ইন্টিগ্রেশন টেস্টিং, অর্থাৎ এই ইউনিটটা অন্যান্য ইউনিটের সাথে একসাথে কি করে কাজ করে, তখন কোনো প্রবলেম হচ্ছে কিনা, তখন ওই ধরনের টেস্টিংকে আমরা বলতেছি ইন্টিগ্রেশন টেস্টিং। অর্থাৎ মাল্টিপল মডিউল যখন ইন্টিগ্রেটেড আকারে কাজ করছে। দেন কামস যখন পুরা সিস্টেমটা হয়ে যাচ্ছে, এন্ড টু এন্ড সব মডিউল হয়ে গেছে, তখন আমরা একটা ওভারঅল সিস্টেম টেস্টিং করছি, পুরা সিস্টেমটা ভালো মতো কাজ করছে কিনা ডিজায়ার ওয়েতে, পুরা সিস্টেমটা যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করছে কিনা, তখন আমাদের কোনো এরর সারফেস করছে কিনা। সুতরাং এই পর্যন্ত টেস্টিং ছিল টেকনিক্যাল পিপলের টেস্টিং, নিজেদের। কিউসি বা কিউএ ইঞ্জিনিয়ার ছিল, কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার ছিল, তারা টেস্ট করেছে সিস্টেম টেস্টিং। বাট এরপরে হচ্ছে গিয়ে অ্যাকসেপ্টেন্স টেস্টিং, কারণ এই সফটওয়্যারটা আমি তৈরি করেছি বা অ্যাপ্লিকেশনটা আমরা তৈরি করছি কার জন্য? ইউজারের জন্য। ইউজার কারা? মার্কেটিং এ, অ্যাকাউন্টসে বা অন্য যে কোনো ফাংশনে ফাংশনাল ইউজার, তাদের জন্য তৈরি করা হয়েছে অ্যাপ্লিকেশনটা। দে উইল ইভেনচুয়ালি বি ইউজিং দিস অ্যাপ্লিকেশন। তারা কি করছে? তাদের জন্য আমরা এবার সফটওয়্যারটাকে যখন ডেলিভার করার আগে তাদের বাইনটা নেওয়া দরকার, তাদের দ্বারা টেস্ট করা দরকার, যে তারা টেস্ট করে স্যাটিসফাইড কিনা সফটওয়্যারটার সমস্ত কিছু ফাংশন। তারা কি করছে? তারা এইটার সফটওয়্যারটার পুরাটা নিয়ে তারা বিভিন্ন স্ক্রিপ্টের এগেইনস্টে, বিভিন্ন সিনারিওর এগেইনস্টে পুরো সফটওয়্যারটা টেস্ট করছে এবং সাইন অফ করছে, অ্যাকসেপ্টেন্স, সাইন অফ করছে, ইয়েস, এই ফিচারটা আমি ঠিক মতো বুঝে পেয়েছি সফটওয়্যারে। This is actually giving an ownership back to the user. So এইটাকে আমরা বলেছি অ্যাকসেপ্টেন্স টেস্টিং, যেটাকে আমরা ইউএটি বলি, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং। পুরো নামটা হচ্ছে কি ইউএটি, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং। এই টেস্টিং এর দুইটা প্রপার্টি। এক হচ্ছে গিয়ে যে এইটা একদম এন্ড ইউজার দ্বারা টেস্টেড হয় উইদাউট দ্য ইন্টারভেনশন ফ্রম দ্য টেকনিক্যাল পিপল অর দ্য প্রজেক্ট পিপল, তারা ইন্ডিপেন্ডেন্টলি টেস্ট করবে। সেকেন্ড প্রপার্টি হচ্ছে গিয়ে এই টেস্টিংটা প্রি ডিফাইন্ড অর স্ক্রিপ্টেড হয়। সেটা কিরকম? যদি একটা সফটওয়্যারের মধ্যে টেস্টিং করার জন্য আগে থেকে ডিসাইড করা হয়, ইউজাররা ডিসাইড করতে হবে যে আমি এই 15টা রকম সিনারিও চিন্তা করব। যে আমি যদি অ্যাকাউন্টিং ট্রানজাকশন দিয়ে বলি যে একটা কমপ্লিকেটেড অ্যাকাউন্টিং ট্রানজাকশন যেখানে 5-6টা লেজার ইনভলভড, এরকম একটা অ্যাকাউন্টিং জার্নাল আমি যদি এন্ট্রি করি, তাহলে আমার এক্সপেকটেশন কি? আউটপুট হচ্ছে গিয়ে লেজার এ তে এই টাকাটা এই জায়গায় যাবে, লেজার বি তে যাবে এই জায়গায়, লেজার সি তে যাবে এই হিসাবে ডেবিট হিসাবে, লেজার ডি তে যাবে ক্রেডিট হিসাবে এই জায়গায়। So এই যে আমি যে আউটপুটটাও আগে থেকে জানি যে আমি কি আউটপুট এক্সপেক্ট করছি আউট অফ দিস অপারেশন, এই পুরো ঘটনাটাকে আগে থেকে লিখে স্ক্রিপ্টেড করে দেওয়া হয়। এইবার ইউজাররা ওই স্ক্রিপ্ট নিয়ে ওই অনুযায়ী যদি টেস্টিং করে ডিজায়ার্ড আউটপুট সফটওয়্যার থেকে পায়, দেন দে টিক ইট, যে হ্যাঁ এটা ঠিক আছে। যদি ডিজায়ার্ড আউটপুট না পায়, দে ক্রস ইট। ইউএটির নিয়ম হচ্ছে গিয়ে ইফেক্টিভনেসের মতো, আইদার ইট হ্যাজ টু বি অল ক্রস, ইট হ্যাজ টু বি অল টিকড, অর ইট হ্যাজ ফেইলড। মাঝামাঝি কিছু নাই। ইউএটিতে একদম সব যা ডিজায়ার্ড রেজাল্ট তার টিক হইতে হবে, কিন্তু এই ডিজায়ার্ড রেজাল্টগুলো আগে থেকে প্রি প্ল্যান্ড বা প্রি ডিজাইনড হইতে হবে। দ্যাট ইজ দ্য প্রপার্টি অফ ইউএটি, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং। ওকে, তার মানে এই যে আমরা যখন ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং করছি, সিস্টেম টেস্টিং করছি, সেখানেও দেখেন ডটেড লাইন দিয়ে দিচ্ছে যে সে ফাংশনাল, সিস্টেম টেস্টিং এর সময় ফাংশনাল রিকোয়ারমেন্টে ফিডব্যাক আসতে পারে, ইন্টিগ্রেশন টেস্টিং এর সময় আর্কিটেকচারাল ডিজাইনে ফিডব্যাক আসতে পারে। ওকে, এই ফিডব্যাক লুপগুলা এডিশনালি তৈরি করা হয়েছে, ওয়াটারফলের উপরে বিল্ড করা হয়েছে। সো দ্যাট ইজ ভি মডেল। সাধারণত এটার ইউজেজ খুব কম দেখা যায়, আমি আগে যেটা বললাম খুব কম দেখা যায়। সো এটার
অ্যাডভান্টেজ হবে থিওরিটিক্যালি এরকম, যেটা প্যারালাল টেস্টিং এবং ক্লিয়ার স্ট্রাকচার থাকবে, হাই কোয়ালিটি এনশিওর করবে। আর ডিসঅ্যাডভান্টেজ হবে হচ্ছে গিয়ে যে ইনফ্লেক্সিবল টু চেঞ্জেস। আসলে ওয়াটারফলে যদি একটা পর্যায়ের কাজ পুরা শেষ করে নেক্সট পর্যায়ে চলে যায়, তখন আসলে আর ফ্লেক্সিবিলিটি খুব বেশি থাকে না যে আমি ওর ভিতরে গিয়ে চেঞ্জ করবো। চেঞ্জ করতে গেলে অনেক চেঞ্জ করতে হয়। হ্যাঁ, এই জন্য এটার মধ্যে একটা ইনফ্লেক্সিবিলিটি থাকে ডেসপাইট অফ দিস ফিডব্যাক লুপস। কারো কোনো প্রশ্ন? নো ওকে, স্যার। ঠিক আছে, আমাদের কতটুকু বাকি? ওকে, এবার আসি হচ্ছে গিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটার আসলে ট্রেডিশনাল অ্যাপ্রোচ আর কি। যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল আমরা যে বলেছিলাম কয়েকটা ফেজ থাকে, এই ফেজগুলোকে একটু প্রপারলি বুঝি আমরা। যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে আমরা প্রথম ফেজ হচ্ছে কি ফিজিবিলিটি স্টাডি। এখন এক এক অথর এক এক বইয়ে এক এক রকম ভাবে এটাকে প্রেজেন্ট করতে পারে। ইভেন গুগল করলেও দেখা যাবে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের মধ্যে ফেজগুলো বিভিন্ন নামে বিভিন্ন সংখ্যায় থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার। আইটি এমন একটা সাবজেক্ট, এটা এখনো ম্যাচিওর্ড না, এটা একটা ইম্যাচিওর্ড সাবজেক্ট। ওয়াই আই এম সেইং ইম্যাচিওর্ড? ইম্যাচিওর্ড বলছি, যেমন আমি যদি উদাহরণ দিই যে কটলারের ম্যানেজমেন্ট থিওরি অথবা সে ম্যাসলোজ হায়ারার্কি অফ নিড, হ্যাঁ, মোটিভেশন থিওরি যেটাকে বলে, যে আমার সেলফ এস্টিম, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, বেসিক নিড, এই যে ফর্মুলাগুলো না, বা 4P ইন মার্কেটিং, প্লেস, প্রমোশন, প্রাইস, প্রোডাক্ট, হ্যাঁ, এই যে জিনিসগুলা, ফ্রেমওয়ার্কগুলা বা এই যে থিওরিগুলা, এগুলো অনেক ম্যাচিওর্ড। এগুলো লাস্ট 50 বছরে আর চেঞ্জ হচ্ছে না, লাস্ট 30, 40, 50 বছর ধরে চেঞ্জ হচ্ছে না। এটা সামনে চেঞ্জও খুব একটা হবে বলে মনে হয় না। এগুলা জাস্ট উইল বি ট্রান্সলেটেড ইন্টু ডিফারেন্ট কনটেক্সট, বাট দিস ফিলোসফিজ অ্যান্ড থিওরিজ উইল নেভার চেঞ্জ। এগুলো অনেক ম্যাচিওর্ড। বাট আইটিতে কি হচ্ছে, টেকনোলজি ফিল্ডে, আইটিতে দিজ আর ভেরি নিউ কনসেপ্টস। এগুলো খুব নতুন কনসেপ্ট। এই প্রজেক্ট ম্যানেজমেন্টের এই এসডিএল, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, হয়তো 20 বছর ধরে আছে, 25 বছর ধরে আছে, বাট 20-25 বছরেও এটা কন্টিনিউয়াস চেঞ্জের উপরে আছে, রাইট? এখন আমরা যখন ডেভেলপমেন্ট, এখন এআই এর যে ডেভেলপমেন্ট হচ্ছে, এআই এর ভিতরে এখন ডেভেলপমেন্টে পুরা চেঞ্জ চলে আসছে। এখন আমরা বলি এজেন্টিক এআই, এজেন্টিক এআই আরো ডিফারেন্টলি চিন্তা করা হচ্ছে। সো এই যে জিনিসটা কন্টিনিউয়াসলি ইট ইজ ইভলভিং। এই জন্য এটাকে আমরা এখনো ম্যাচিওর বলি না, ইম্যাচিওর। সো একজন অথর আজকে বইয়ে যখন লিখলো, বইটা পাবলিশ হয়ে মার্কেট হিট করতে করতে দেখা যায় ওই বইয়ের মধ্যে উল্লেখ করা দু একটা থিওরি আউটডেটেড হয়ে যায়। সেই জন্য এইখানে কোনো পার্টিকুলার ডেফিনেশন নাই আসলে প্র্যাকটিক্যালি, যে এটা 6 রকমের, এটা 6টা স্টেপ, এটা 5টা স্টেপ। আইটিতে এটা অ্যাপ্লিকেবল না। বাট স্টিল, ইফ ইউ স্টাডি এনি নাম্বার অফ স্টেপস, এনি থিওরি, আনলেস ইট ইজ প্রুভেন কমপ্লিটলি ইনকারেক্ট, ইট ইজ কারেক্ট। ওকে, সেই ওয়েতে আমাদের সিসা ম্যানুয়ালে এইভাবে আছে। সো উইল স্টাডি দিস। সো ফেজ ওয়ানে ইট ইজ ফিজিবিলিটি স্টাডি। এই ফিজিবিলিটি স্টাডি মানে হচ্ছে গিয়ে এই যে আমি একটা অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট পাচ্ছি, তার যে স্কোপ পাচ্ছি, ওয়েদার এটা প্র্যাকটিক্যাল কিনা, এটা কি টেকনিক্যালি পসিবল কিনা, এটা অপারেশনালি ফিজিবল কিনা, এটা ইকোনমিক্যালি ফিজিবল কিনা। আমি একটা অটোমেশন করতে চাচ্ছি, বাট অটোমেশন করতে যে খরচ হবে বা অটোমেশন করে যে প্রসেস টাইম বাড়বে, আমি রিপোর্ট পাবো ভালো বটে, বাট যে প্রসেস টাইম বাড়বে তাতে আসলে এটা বিজনেসে কস্ট বেনিফিটটা হেরে যায়, তখন আমি কি এটা করব? করব না। সো দ্যাট ফলস আন্ডার ফিজিবিলিটি স্টাডি, whether we decide whether to do a project in a particular scope or not. That is feasibility study. Then comes requirement definition. যখন আমি বুঝলাম যে এটা ফিজিবল, এটা আমরা করব, তখন এটার স্কোপ কি, এটার বাউন্ডারি কি, কি কি জিনিস থাকবে, কি কি জিনিস থাকবে না, হ্যাঁ, এর মধ্যে বিজনেস ফাংশন কি কি থাকতে হবে, আউটপুট কি দিতে হবে, কি কি ইনপুট দিবে এই সফটওয়্যারের ভিতরে, এইটা হচ্ছে রিকোয়ারমেন্টস ডেফিনেশন। তখন আমরা ডিটেইল ডকুমেন্ট করব যে ইউজার অ্যান্ড সিস্টেম রিকোয়ারমেন্টস টু এনশিওর অ্যালাইনমেন্ট উইথ বিজনেস নিডস। অর্থাৎ এই সফটওয়্যারটা যদি ডেলিভার করতে হয়, তাহলে এই সফটওয়্যারের মধ্যে ফিচার কি কি, ফাংশনাল ফিচার কি কি থাকতে হবে, এবং ফাংশনাল ফিচারগুলোকে ডেলিভার করতে হলে সফটওয়্যারের ফিচার কি কি থাকতে হবে, এই জিনিসগুলা আমরা ডিফাইন করব। এটাকে আমরা বলতেছি হচ্ছে কি রিকোয়ারমেন্ট ডেফিনেশন। এরপরে দেখেন মজার জিনিস, আমি যে একটা কথা বলেছিলাম যে সফটওয়্যার 2 রকমের অ্যাপ্রোচ হতে পারে। একটা হতে পারে যে একদম বিস্পোক, আরে মারুসা, একটা হতে পারে হচ্ছে গিয়ে বিস্পোক, অর্থাৎ পুরোপুরি কাস্টমাইজড। আরেকটা হতে পারে হচ্ছে গিয়ে অফ দ্য শেলফ,
রেডিমেড সফটওয়্যার। সো বিস্পোক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিছু প্রসেস একরকমের হবে, অফ দ্য শেলফের জন্য আরেক রকমের হবে। সো বিস্পোকের ক্ষেত্রে আমরা কি করব, সফটওয়্যারটাকে একদম স্ক্র্যাচ থেকে তৈরি করব, আর অফ দ্য শেলফের জন্য আমরা সফটওয়্যারটা কিনবো। সফটওয়্যারটা কিনবো। সো এই ক্ষেত্রে আমরা ফেজ 3টাকে দুই রকমের ভাগে ভাগ করে নিচ্ছি, 3A আর 3B। সরি, জাস্ট আ মিনিট। কোথায় কাজ করতেছিস? যাও। সরি, ওকে, বিড়াল জিনিসপত্র ছিঁড়ে ফেলার চেষ্টা করছিল। Anyways, আচ্ছা, যেটা বলছিলাম যে ফেজ 3A আর 3B তে ভাগ করছি ফেজ 3টাকে। হ্যাঁ, যে 3A হচ্ছে গিয়ে যখন আমরা অফ দ্য শেলফ সফটওয়্যার কিনতেছি, যে রেডিমেড সফটওয়্যার, সেটার ক্ষেত্রে আমরা সফটওয়্যার সিলেকশন করব যে আমার রিকোয়ারমেন্টের সাথে, এই যে উপরে রিকোয়ারমেন্ট ডেফিনেশন করেছি সেটার সাথে এক্স্যাক্টলি কোন সফটওয়্যারটা বেস্ট সুটেড, কোন সফটওয়্যারটা আমাকে বেস্ট ভ্যালু প্রোভাইড করে, উপকারিতা প্রোভাইড করে, সেটা সিলেকশন। অ্যান্ড সিলেকশনের পর ওটা অ্যাকুইজিশন, ওটা নেগোশিয়েট করা, ওখানে কি কি ফিচার থাকবে, কতগুলো লাইসেন্স থাকবে, এই জাতীয় জিনিসপত্র নেগোশিয়েট করে ইভেনচুয়ালি ওটাকে অ্যাকোয়ার করা। সো দ্যাট ইজ ফেজ 3A ইন টার্মস অফ দ্য শেলফ প্রোডাক্ট। ইন টার্মস অফ একদম কাস্টমাইজড স্ক্র্যাচ থেকে ডেভেলপ করা প্রোডাক্ট 3B। সেখানে আমরা পাচ্ছি হচ্ছে ক্রিয়েট ডিটেইলড স্পেসিফিকেশন ফর সিস্টেম আর্কিটেকচার, ইন্টারফেস অ্যান্ড ডেটা স্ট্রাকচার। অর্থাৎ সফটওয়্যারটা কি রকমের হবে, কি আর্কিটেকচার হবে, সফটওয়্যার ডেটাগুলো যে জেনারেট করবে, ডেটাগুলো যে টেবিলে থাকবে, সেই টেবিলের স্ট্রাকচার কি থাকবে, টেবিলগুলো কিরকম থাকবে, ডেটাবেজের ভিতরে কিভাবে সাজানো থাকবে ডেটা, আমি সার্চ করলে পাবো কি, প্লাস হচ্ছে কি এই সফটওয়্যারের ভিতরে কি ধরনের আউটপুট থাকবে ইন টার্মস অফ স্ক্রিনস, ইন টার্মস অফ রিপোর্টিং, ইন্টারাকশন কিভাবে হবে, এই জিনিসগুলো ডিজাইন করা, আর্কিটেকচারাল ডিজাইন, ইন্টারফেস ডিজাইন, ডাটা স্ট্রাকচার, এই জিনিসগুলোকে ডিজাইন করা হচ্ছে কি এই ফেজের কাজ 3B, when it comes to customized application or bespoke application. Then we move to again phase 4. ফেজ 4-এ যদি আমার এটা অফ দ্য শেলফ প্রোডাক্ট হয়, তাহলে সেখানে কাস্টমাইজেশন বা কনফিগারেশন বলে একটা সফটওয়্যার, আমরা উই আর অ্যাজিউমিং ইটস এ বিগ অ্যাপ্লিকেশন। ইটস নট আ অ্যাপ্লিকেশন যেটা আমি পেন ড্রাইভে করে এনে চুজ করে ইনস্টল করে দিলাম আর ইউজ করা শুরু করে দিলাম, ওরকম না। ইটস এ বিগ অ্যাপ্লিকেশন, বিজনেস অ্যাপ্লিকেশন। সো ইট উইল রিকোয়ার টু বি কনফিগার্ড অ্যাজ পার আওয়ার বিজনেস নিড। কিরকম, আমাদের কারেন্সি কি, আমাদের ফিজিক্যাল ইয়ার কোথা থেকে কোথায় শুরু হয়, আমাদের হচ্ছে গিয়ে কারেন্সি যদি মাল্টি কারেন্সি হয় তার কনভার্সন রেটগুলো আমি কোথায় রাখবো, আমি কিভাবে রাখবো, কি কি কনভার্সন রেট হবে, আমার ইউনিট অফ মেজার, আমি কোন জিনিসটা কি ইউনিট অফ মেজারে আমি মেজার করব, আমি কোনটা কেজিতে করব, কোনটা টনে করব, কোনটা পিসে করব, হ্যাঁ, কোনটা ডজনে করব। দেন হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের ইয়েতে আমার হচ্ছে কি, যদি কাস্টমারকে আমি কি ক্রেডিট লিমিট দিব কিনা, তাহলে সেই ক্রেডিট লিমিট কনফিগারেশন করা লাগবে। আমি কি সাপ্লায়ারের কাছ থেকে যখন আমি জিনিসপত্র নিব, তখন সাপ্লায়ারকে পারচেজ অর্ডার কি আমি দিব কিনা, সেই পারচেজ অর্ডারের ফরম্যাট কি হবে, পারচেজ অর্ডারের মধ্যে কি কি জিনিস থাকবে। সো এই জিনিসগুলো ওই সফটওয়্যারের ভিতরে বসে বসে এরকম শত শত হাজার হাজার জিনিস আছে যেগুলোকে কনফিগার করতে হয় টু ম্যাচ টু আওয়ার রিকোয়ারমেন্ট, কোম্পানির রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করার জন্য। দ্যাট ইজ কল্ড কনফিগারেশন। So customize and configure selected software to align with organizational processes and requirements. Now in case of bespoke application, customized application যেটা স্ক্র্যাচ থেকে আমরা তৈরি করছি, সেই ক্ষেত্রে ইট ইজ ডেভেলপমেন্ট। আগে আমরা আর্কিটেকচার ডিজাইন করে ফেলছি, ডেটাবেস ডিজাইন করে ফেলছি, সব ইন্টারফেস ডিজাইন করে ফেলছি, এখন ইট ইজ নাও কোডিং, প্রোগ্রামিং করে ডিজাইন করা, ডেভেলপ করা, এটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট। Okay, so phase 4 for off the shelf is configuration, for customized application bespoke is development. Then it moves to phase 5. Development হয়ে গেল অথবা কনফিগারেশন হয়ে গেল। নাও ফেজ 5-এ আমরা টেস্টিং করব, ইমপ্লিমেন্টেশন করব। আমরা টেস্ট করব, ইমপ্লিমেন্ট করব। ইমপ্লিমেন্ট কি জিনিস বলেছিলাম? ইমপ্লিমেন্ট হচ্ছে কি, আমার যে সার্ভার আছে, যে ইনফ্রাস্ট্রাকচার আছে, যেখানে এটা থাকার কথা, সেই জায়গায় এটাকে প্রপারলি ইনস্টল করব, সো দ্যাট আমি টেস্ট করতে পারি এবং পরবর্তীতে ইউজারকে ইউজ করার জন্য ডিপ্লয় করতে পারি।
হ্যাঁ, এটাকে ইউজারদেরকে ইউজ করার মতো এনভায়রনমেন্ট দিতে পারি। এটাকে বলছি আমরা ইমপ্লিমেন্টেশন আর ডিপ্লয়মেন্ট আফটার টেস্টিং। সো ওই জায়গায় আমরা টেস্টগুলো রান করব, সমস্ত ইনফরমেশন সমস্ত কিছু রেডি করে দিব, ডেটা পপুলেট করে দিব, দেন যাতে ইউজাররা ইউজ করতে পারে এই জন্য প্রোডাকশনে ডিপ্লয় করে দিব। দিস অল গোজ ইন phase 5. Then the last phase is post implementation review. ওই যে আমি বলছিলাম বিগিনিং উইথ দ্য এন্ড ইন মাইন্ড, যে আমি প্রজেক্ট শুরু করার আগেই এটাকে সাকসেসফুল হয়েছে কিনা সেটা আমি ইভ্যালুয়েট করব কিভাবে আগে ডিটারমাইন করে রেখেছি। নাও যখন সফটওয়্যারটা ডিপ্লয় হয়ে গেল, সবাই ইউজ করা শুরু করছে, তারপরে যখন স্টেবল হয়ে গেল সফটওয়্যারটা ইউজের মধ্যে, তখন আমরা 1 মাস পরে, 15 দিন পরে হোক, 20 দিন পরে হোক, আমরা একটা পোস্ট ইমপ্লিমেন্টেশন রিভিউ করব আগে থেকে ডিটারমাইন করা টেস্ট নিয়ে, যে কি কি জিনিস টেস্ট করে আমি দেখবো সফটওয়্যারটা আসলেই কাজ করছে কিনা ইউএটির মতো। তখন আমরা এই যে সফটওয়্যারটা আসলে প্রপার পারফরমেন্স করতে পারছে কিনা এটা ইভ্যালুয়েট করব থ্রু আ পোস্ট ইমপ্লিমেন্টেশন রিভিউ। এটাকে আমরা বলছি পিআইআর বা পোস্ট ইমপ্লিমেন্টেশন রিভিউ। সো জেনারেলি দিজ আর দ্য 6 phases of software development life cycle. Feasibility study, যেখানে ওরা ইকোনমিক, টেকনিক্যাল, ফাংশনাল ফিজিবিলিটি দেখি, রিকোয়ারমেন্ট ডেফিনেশন, যেখানে এটার স্কোপ এবং এক্স্যাক্টলি সিস্টেম রিকোয়ারমেন্ট এবং ফিচার রিকোয়ারমেন্টগুলো আমরা ডিফাইন করি। দেন সফটওয়্যার অফ দ্য শেলফের জন্য সফটওয়্যার সিলেকশন অ্যান্ড অ্যাকুইজিশন, কাস্টমাইজেশন সলিউশনের জন্য ডিজাইন করা, আর্কিটেকচারাল ডিজাইন, ডেটাবেস ডিজাইন, ইন্টারফেস ডিজাইন। দেন গোজ টু কনফিগারেশন ফর অফ দ্য শেলফ প্রোডাক্ট, আর হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট যদি আমরা একদম স্ক্র্যাচ থেকে ডেভেলপ করি, কোডিং। ফাইনালি আমরা টেস্টিং করি, ইমপ্লিমেন্টেশন করি, ডিপ্লয়মেন্ট করি, এবং তারপরে লাস্টে কি আমরা পোস্ট ইমপ্লিমেন্টেশন রিভিউ করি। সো দিজ আর দ্য 6 phases of software development life cycle. Okay, great. Now application control, যখন আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করি, তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা যেমন হচ্ছে প্রসেস অটোমেশন করে, অর্থাৎ ইট হেল্পস ডুইং পারফর্মিং সাম টাস্কস বেটার, দ্যাট ইজ অটোমেশন। একই সাথে it provides a means to control the flow of transaction. হ্যাঁ, সিস্টেম যখন থাকে তখন আমার সামনে একটা অপরচুনিটি থাকে যে আমি এটার এক্স্যাক্টলি আমার যে পলিসি আছে, যে সমস্ত রুলস আছে, এই সমস্ত স্ট্যান্ডার্ডস আছে, সেই অনুযায়ী জিনিসপত্র যাচ্ছে কিনা এটাকে কন্ট্রোল করা। যেমন এক্সাম্পল, আমার যদি আমি একটু ক্রেডিট লিমিটের কথা বলছি, যদি আমার কাস্টমারের ক্রেডিট লিমিট থাকে, যে আমি কত টাকা ক্রেডিট সেলে দিব, এবং প্রত্যেকের যদি ক্রেডিট লিমিট থাকে, আমার যদি সফটওয়্যার না থাকে, ইটস অল ম্যানুয়াল, ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ম্যানুয়াল ইন্টারভেনশন, যে চেক করে দেখা যে তার ক্রেডিট লিমিট আছে কিনা ইনভয়েসিং এর সময়, অনেক যদি কাস্টমার হয়, অনেক যদি ট্রানজাকশন হয়, দেয়ার উইল ডেফিনেটলি বি অবভিয়াস মিস্টেকস। সো কি হয়, আমার সফটওয়্যার যদি থাকে, সফটওয়্যারের ভিতরে রুল যদি থাকে, সফটওয়্যারের ভিতরে যদি কনফিগারেশন করা থাকে যে এক্স্যাক্টলি কোন টাইপের কাস্টমারের জন্য কত টাকা ক্রেডিট যাবে, আর বর্তমান ব্যালেন্স কতটুকু আছে এটাও দেখার মতো জায়গা আছে। আবার হচ্ছে গিয়ে সফটওয়্যার দেখতে পাচ্ছে, আবার হচ্ছে গিয়ে যে হুম, কত টাকা আউটস্ট্যান্ডিং আছে, সুতরাং ব্যালেন্স কতটুকু ক্রেডিট দেয়া যাবে। আবার কাস্টমারের কাছে ট্যাগ করা আছে এই কাস্টমার কোন ক্রেডিট রেটিং এ পড়ে। এরকম জিনিসগুলো যদি সফটওয়্যারে থাকে, সফটওয়্যার অটোমেটিক্যালি এই পুরা ক্রেডিট কন্ট্রোলটা করতে পারবে, রাইট? সো তখন এটাকে আমরা বলবো একটা কন্ট্রোল। সো এটা হচ্ছে প্রসেস কন্ট্রোল। বাট দেয়ার আর মাল্টিপল টাইপস অফ কন্ট্রোলস, যেগুলো আমরা একটা সিস্টেম যখন ডেভেলপ করি বা ইমপ্লিমেন্ট করি, উই ট্রাই টু এনশিওর। So application control গুলা কিরকম? These are generally embedded within software application to ensure data integrity, accuracy, security. Remember, আমি বলেছিলাম কিনা, আচ্ছা না বলে থাকলে আবার বলি, ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্ট বা ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি যখন আমরা বলি সিকিউরিটি, তখন we actually aim for 3 objectives. 3টা অবজেক্টিভের দিকে এম করি। একটাকে বলি আমরা হচ্ছে গিয়ে কনফিডেন্সিয়ালিটি, সেকেন্ড অবজেক্টিভকে বলি ইন্টিগ্রিটি, থার্ড অবজেক্টিভ হচ্ছে অ্যাভেইলেবিলিটি। ইনফরমেশন সিস্টেম সিকিউরিটির অবজেক্টিভ হচ্ছে 3টা: কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেইলেবিলিটি। কনফিডেন্সিয়ালিটি হচ্ছে গিয়ে অ্যাক্সেস, ক্রেডেনশিয়াল, অথেন্টিকেশন, যার যেই ইনফরমেশনটা অ্যাক্সেস পাওয়ার কথা সেই শুধু যেন ওটা অ্যাক্সেস পায়, সব অন্য কেউ যাতে না পায়।
because information is valuable assets and we need to control. So access or এটাকে বলা হচ্ছে কি আমরা confidentiality, that is one objective. Second objective হচ্ছে integrity. Integrity মানে হচ্ছে purity, correctness, originality, distorted না হওয়া, undistorted, that is integrity. অর্থাৎ ডেটা or information in transit যাতে corrupted না হয়, at rest যেটা অলরেডি জমা আছে কোথাও সেটা যাতে কোনোভাবে corrupted না হয়, ইনপুট দিতে গিয়ে যাতে ভুল না হয়, ভুল এন্ট্রি যাতে না হয়, আউটপুট পাওয়ার সময় যাতে ভুল ইনফরমেশন আমি না পাই, এই চেক অ্যান্ড ব্যালেন্স, এই কন্ট্রোল প্রসেসটা হচ্ছে ইন্টিগ্রিটি এনশিওর করা। অ্যান্ড ফাইনালি অ্যাভেইলেবিলিটি, অর্থাৎ যখনই ইনফরমেশন প্রয়োজন তখন যেটা ওটা অ্যাক্সেস করা যায়। এখন ইনফরমেশন সার্ভার যদি বারবার ডাউন হয়ে যায়, নেটওয়ার্ক যদি ডাউন থাকে সব সময়, তাহলে তো এই ইনফরমেশন সিস্টেম বা ইনফরমেশন আমার কোনো কাজে আসবে না, রাইট? সো ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি তিনটে অবজেক্টিভ, একটা হচ্ছে গিয়ে কি বললাম কনফিডেন্সিয়ালিটি, একটা হচ্ছে ইন্টিগ্রিটি, আর একটা হচ্ছে গিয়ে অ্যাভেইলেবিলিটি। সো একই পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন এখানে ইন্টিগ্রিটি, অ্যাকিউরেসি অ্যান্ড সিকিউরিটি থ্রু আউট দ্য প্রসেসিং সাইকেল, অর্থাৎ সফটওয়্যার যা কিছু করবে এই প্রসেসিং অ্যান্ড স্টোর করবে সেই সাইকেলের মধ্যে এই জিনিসগুলো এনশিওর করাটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাপ্লিকেশন কন্ট্রোলের মেইন অবজেক্টিভ। এখন এটা হচ্ছে সেফগার্ড করি আমরা ডেটাকে, প্রসেসকে সেফগার্ড করি, অবজেক্টিভ তো পারপাস তো ইজ ভেরি ক্লিয়ার। এখন টাইপ অফ অ্যাপ্লিকেশন কন্ট্রোল, টিপিক্যালি যে ধরনের কন্ট্রোলগুলো আমরা দেখি, এর বাইরেও অনেক রকমের কন্ট্রোল আছে। ইনপুট কন্ট্রোল, অর্থাৎ যেই ডেটাটা যেভাবে ইনপুট হওয়ার কথা সেটা যাতে ভুল ইনপুট না হয়, সেটা যাতে ইনকমপ্লিট না হয়। সো সেটার জন্য আমরা বিভিন্ন ধরনের সিস্টেম থাকে, যেমন ভ্যালিডেশন চেকস, যে এই ডেটাটা, যে একটা মোবাইল নাম্বার কোথাও ইনপুট হচ্ছে, আমাদের মোবাইল নাম্বার কত ডিজিটের বাংলাদেশে? 11 ডিজিটের। এখন কেউ যদি 12 ডিজিট এন্ট্রি করে তার মানে সে ভুল নাম্বারটা এন্ট্রি করছে। কেউ যদি 10 ডিজিট এন্ট্রি করে সে ভুল নাম্বার এন্ট্রি করছে। সিস্টেম উইল নট অ্যালাউ, বিকজ সিস্টেমের ভিতরে কন্ট্রোলটা আছে, ইনপুট কন্ট্রোল। কেউ যদি 0 দিয়ে স্টার্ট না করে 5 দিয়ে স্টার্ট করে মোবাইল নাম্বার, সিস্টেম নিবে না, বিকজ সিস্টেমের কাছে প্রোগ্রাম করা আছে, ডেটা দেয়া আছে কনফিগারেশন, যে আমাদের মোবাইল নাম্বারগুলো 0 1 সামথিং দিয়ে 11 ডিজিটের হয় এবং সব নাম্বার হয়, এই জায়গায় অ্যালফাবেট দিলে চলবে না। সো দ্যাটস আ ভ্যালিডেশন কন্ট্রোল, ভ্যালিডেশন চেক। অথরাইজেশন রিকোয়ারমেন্ট, যে কেউ যে কোনো ডেটা চেঞ্জ করতে পারবে না, যদি তার চেঞ্জ করতে, কার রিড অনলি পারমিশন থাকে, সে চেঞ্জ করতে চায় তাহলে তার অথরাইজেশন লাগবে। সো এইটাও একটা ইনপুট কন্ট্রোল, লেট এক্সাম্পল। সেরকম আরো অনেক ইনপুট কন্ট্রোল থাকতে পারে, যে আমি কোন লোকেশন থেকে ইনপুট দিতে পারবো সেটাও একটা ইনপুট কন্ট্রোল হতে পারে, কোন ডিভাইস থেকে দিতে পারবো সেটা একটা ইনপুট কন্ট্রোল করতে পারে, কোন সময়ে দিতে পারবো সেটা একটা ইনপুট কন্ট্রোল হতে পারে, রাইট? সো এইটা হচ্ছে ইনপুট কন্ট্রোল। দেন প্রসেসিং কন্ট্রোল, যে আমি যেই ডেটাটা প্রসেস করা হচ্ছে সেটা যে রুলে, যে ফর্মুলায় প্রসেস করা হচ্ছে সেটা কারেক্ট কিনা, সেটার বিজনেস রুলগুলা, যে লজিক্যাল রুলটা আছে সেই রুলটা কি আসলে আপ টু ডেট কিনা, কারেক্ট কিনা, এই জিনিসগুলাকে চেক করা, এইটা হচ্ছে প্রসেস কন্ট্রোল, যে ভিতরের প্রসেস, আমার প্রসেসগুলো ঠিক আছে কিনা, রুলগুলো ঠিক আছে কিনা। দেন কামস আউটপুট কন্ট্রোল, definitely the reports, the outputs, the actions, the controls, the blockages, এগুলো সব আউটপুট। সেই সফটওয়্যারটা তার লজিক যদি ঠিক থাকে তাহলে তার আউটপুট ট্রান্সলেশন ঠিক হচ্ছে কিনা, সে আসলে ঠিক আউটপুটটা দিচ্ছে কিনা, সেখানে অ্যাকুরেসি হচ্ছে কিনা, এটা রিগোরাস চেকিং এর মাধ্যমে এনশিওর করা হয়, দ্যাট ইজ অ্যান আউটপুট কন্ট্রোল। অ্যান্ড দেন ফাইনালি ইন্টিগ্রিটি কন্ট্রোল, যেই ডেটাগুলো আছে ভিতরে সেই ডেটাগুলা প্রপারলি আছে কিনা, কেউ ডিস্টর্ট করছে কিনা, কেউ এটাকে ম্যানিপুলেট করছে কিনা, সেটার জন্য অডিট লগ আছে কিনা, অডিট ট্রেইল বা অডিট লগ বলে। অডিট ট্রেইল মানে ক্রোনোলজিক্যালি টাইম অনুযায়ী রাবার স্ট্যাম্প, যে এক্স্যাক্টলি কোন ইউজার কতটা মিনিট, কয় মিনিট, কত সেকেন্ডের সময় কোন লাইনের মধ্যে কিছু মডিফাই করছে। So this is audit trail, একটা সিস্টেমে, ভালো সিস্টেমে অডিট ট্রেল থাকে ফর ইন্টিগ্রিটি কন্ট্রোল। সো অ্যাক্সেস কন্ট্রোল, ইন্টিগ্রিটি কন্ট্রোলের জন্য অ্যাক্সেস কন্ট্রোল, অডিট ট্রেলস, এরকম বিভিন্ন জিনিস অ্যাপ্লাই করা হয় যাতে ডাটা অ্যাকিউরেসি থাকে, যাতে ইনফরমেশনের অ্যাকিউরেসি থাকে। সো দ্যাট ইজ কল্ড অডিট কন্ট্রোল। ওকে, দেন কামস, এই টেস্টিংটা আমরা আলোচনা করেছিলাম, টেস্টিং ক্লাসিফিকেশন। হ্যাঁ, বিভিন্ন রকমের টেস্টিং,
সফটওয়্যার টেস্টিং। সফটওয়্যার টেস্টিং এর ক্ষেত্রে আমরা ইউনিট টেস্টিং আলোচনা করেছিলাম, যে আমার ইন্ডিভিজুয়াল একটা মডিউল বা একটা কম্পোনেন্ট, একটা ফাংশন অফ দ্য সফটওয়্যার, সেটাকে আমি ইন্ডিপেন্ডেন্টলি যখন তার ডিফেক্ট আছে কিনা, তার যা করার কথা তা করতে পারছে কিনা, এইটা যখন টেস্ট করি ইন্ডিপেন্ডেন্টলি, ইন্ডিভিজুয়ালি, তখন এটাকে আমরা বলতেছি হচ্ছে কি ইউনিট টেস্টিং। Now, when we combine more than one units, পুরা সিস্টেমও হতে পারে, more than one unit হতে পারে, একসাথে ঠিক মতো ইন্টিগ্রেটেড ওয়েতে কাজ করছে কিনা। যেমন আমি যদি এক্সাম্পল দিই, সে আমার জিএল বা জেনারেল লেজার, আমার জেনারেল অ্যাকাউন্টিং সিস্টেম, তার মধ্যে ভাউচার্স আছে, জিএল আছে, বিভিন্ন এন্ট্রি আছে। এখন এইটার সাথে আমি কি করলাম, ইনভয়েসিং যে মডিউলটা, এটাকে এবার যখন ইন্টিগ্রেট করতেছি, ইনভয়েস যখন জেনারেট হবে, তখন অটোমেটিক্যালি কিছু জেনারেল লেজার ট্রানজাকশন জেনারেট হওয়ার কথা, জার্নাল জেনারেট হওয়ার কথা। কিরকম? অটোমেটিক ব্যাকএন্ডে জার্নাল জেনারেট হবে, কি সেলস ক্রেডিট হবে, রিসিভেবলস ডেবিট হবে। আবার ব্যাকএন্ডে সিওজিএস, যেহেতু পারপিচুয়াল ইনভেন্টরি যদি মেনটেন করি, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট হবে, আমার ইনভেন্টরি ক্রেডিট হবে, রাইট? সো এই যে জার্নালটা এন্ট্রি হচ্ছে, এটা যে জেনারেল লেজারে ইন্টিগ্রেট হয়ে যাবে, সেই ইন্টিগ্রেশনটা ঠিকমতো কাজ করছে কিনা। এরকম প্রচুর ইন্টিগ্রেশন সিনারিও থাকে এন এ সফটওয়্যার। সো এই ইন্টিগ্রেশন টেস্টিং টু সি যে ২ বা তার চেয়ে বেশি মডিউল যখন একসাথে করা হয়, তখন তার ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে ইন্টিগ্রেটেড ইন্টিগ্রেশনের ফলে রেজাল্টটা ঠিক আসছে কিনা। Then comes system testing when it comes to the whole system implementation, পুরা সিস্টেমটা ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে, তখন পুরা সিস্টেমটা এন্ড টু এন্ড সিস্টেম তার স্পেসিফিকেশন অনুযায়ী, তার এক্সপেকটেশন অনুযায়ী আউটপুট দিচ্ছে কিনা বিভিন্ন ধরনের ফাংশনালিটিতে। But the thing is that these set of testings are being done by the professionals, by the IT people themselves. তাদের মধ্যে হয়তো কোয়ালিটি অ্যাসুরেন্স থাকতে পারে, মানে টেস্টার থাকতে পারে, প্রফেশনাল টেস্টার, অথবা নিজেরা ডেভেলপাররা টেস্ট করছে। সাধারণত ইউনিট টেস্টিং ডেভেলপাররা নিজে করে। ইন্টিগ্রেশন টেস্টিং সাধারণত টেস্টার করে, এটার জন্য আলাদা রোল থাকে আইটিতে। হ্যাঁ, কিউএ রোল থাকে। সিস্টেম টেস্টিং টেস্টাররা থাকে, বাট সেটা আইটির মধ্যে কিউএ থাকে। এরপর আসি ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং। আমি যেটা আগে আলোচনা করেছিলাম, যে এন্ড ইউজার যারা আলটিমেটলি সফটওয়্যারটা ব্যবহার করবেন, তারা টেস্ট করবে কিছু আগে থেকে স্ক্রিপ্টেড সিনারিওর এগেইনস্টে, যে তার সিনারিওর এগেইনস্টে ডিজায়ার্ড আউটপুট এই সফটওয়্যার থেকে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, সেটা হচ্ছে কি ইউজাররা টেস্ট করবে। তখন এটাকে বলবো অ্যাকসেপ্টেন্স টেস্টিং। টেস্ট করে যদি রেজাল্ট তারা ঠিক পায়, তারা সাইন অফ করবে যে ইয়েস আই অ্যাকসেপ্ট দিস ফিচার অ্যাজ কারেক্ট। ওকে। দেন আরেক ধরনের টেস্টিং হচ্ছে রিগ্রেশন টেস্টিং। রিগ্রেশন টেস্টিং হচ্ছে কি যখন রিপিটেডলি বারবার একই টেস্ট করা হয়। হ্যাঁ, যে কন্ডাক্টেড টেস্ট হয়ে গেছে, তারপর আরেকবার টেস্ট করা। রিপিটেশনের ফলে কি হয়, বিভিন্ন ভ্যারিয়েশন বা বিভিন্ন জিনিস ডিফারেন্ট হইতে পারে, কনটেক্সট ডিফারেন্ট হতে পারে। এই রিগ্রেশন টেস্টিং হচ্ছে কি অনেকটা একটা, বলতে পারেন যে রিপিটেশনের মাধ্যমে বের করা যে কোথাও কোনো লুপহোল আগে ইগনোর হয়ে গেছে, বাট এখন সারফেস করবে কিনা। ওকে। সো রিপিটেড টেস্টিং কে বলা হয়, যদি কোনো চেঞ্জ হয়, কোডের কোনো চেঞ্জ হয়, যে কোনো কিছু হচ্ছে, রিপিটেড টেস্টিং এর মাধ্যমে ওই এররটা সারফেস করে। সো দিস ইজ কল্ড রিগ্রেশন টেস্টিং। ফাইনালি পারফরমেন্স টেস্টিং হচ্ছে প্রেশার টেস্টিং, যে বিভিন্ন কন্ডিশনে একসাথে অনেক ট্রানজাকশন, একসাথে অনেক ইউজার, অথবা পার্টিকুলার একটা সিনারিও যেটা সাধারণত খুব রেয়ার, ওই সিনারিওতে সফটওয়্যার কি করে, পারফর্ম কিরকম করে। সো এটাকে বলে পারফরমেন্স টেস্টিং, অর্থাৎ সফটওয়্যারটা তার ডিজায়ার ওয়েতে পারফর্ম করতেছে কিনা, সাস্টেনেবলি, কন্টিনিউয়াসলি, কনসিস্টেন্টলি। দ্যাট ইজ কল্ড পারফরমেন্স টেস্টিং। আমি লোড বাড়ায় দিলেও আমার সফটওয়্যারটা পড়ে যাচ্ছে না, সফটওয়্যারটা বন্ধ হয়ে যাচ্ছে না, ক্র্যাশ করতেছে না। এই টেস্টিংটাকে বলে পারফরমেন্স টেস্টিং। সো ইটস মোর টেকনিক্যাল টেস্টিং। Okay, so these are the various types of testing that we find in IT system development SDLC তে। কোনো প্রশ্ন? Good. এবার আসি হচ্ছে গিয়ে টুলস ফর কনফিগারেশন চেঞ্জ রিলিজ। এটা ইজ ভেরি টেকনিক্যাল একটু, এটা আপনাদের আসলে জানা অতটা প্রয়োজন নেই, বাট সিলেবাসে যেহেতু আছে, উই আর ডিসকাসিং দিস লাইটলি। ওকে। এগুলো হচ্ছে গিয়ে সফটওয়্যারের, এই যে আমরা যখন বলছি অফ দ্য শেলফ প্রোডাক্ট নিয়ে আসছি, তখন আমরা কনফিগারেশন করতেছি, সফটওয়্যারটাকে কনফিগারেশন করছি, যে আমার কারেন্সি কি, আমার ফিসক্যাল ইয়ার কি, কোথা থেকে শুরু কোথায় শেষ, আমার কস্ট সেন্টারগুলো কি কি, আমার প্রফিট সেন্টারগুলো কি কি, আমার প্রোডাক্ট ডেফিনেশন কি কি, আমার ক্রেডিট লাইন ডেফিনেশন কি কি, ক্রেডিট রুলসগুলো কি কি। এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা হচ্ছে কি যখন আমি কনফিগার করতেছি, প্লাস শুধু এইটাই না, যখন আমি ডেপ্লয় করতেছি সফটওয়্যারটাকে আমার সার্ভারে, তখন সার্ভারের হয়তো বিভিন্ন রকমের ডেটাবেসটা তৈরি করতে হবে, ডেটাবেসের ভিতরে টেবিলের স্ট্রাকচারটা তৈরি করতে, টেকনিক্যাল,
ডেটাবেজের টেবিলের স্ট্রাকচার তৈরি করা, যাতে সফটওয়্যারটা ওর মধ্যে যাতে প্রপারলি চলতে পারে। এইগুলো হচ্ছে গিয়ে সব ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ডেভেলপমেন্ট কনফিগারেশন ওয়ার্ক। এগুলি কোডিং না, প্রোগ্রামিং না। এই কাজগুলোকে বেটার স্ট্রাকচার্ড ওয়েতে একটা ডিসিপ্লিনে ম্যানেজ করার জন্য দেয়ার আর টুলস, সেগুলোকে আমরা বলি কনফিগারেশন ম্যানেজমেন্ট টুল। ওকে, যেখানে আমরা এই চেঞ্জগুলো কি কি লাগবে এগুলোকে আগে থেকে স্ক্রিপ্ট করে দিই এবং তারপর টেস্ট করি। তারপরে যখন সফটওয়্যারটা ডেপ্লয় করতে হয় তখন আমরা ওই টুলটাকে ইউজ করি টু কনফিগার দ্য ফাইনাল থিংস ইনটু দ্য সিস্টেম, যাতে ভুল না হয়, যাতে তাড়াতাড়ি হয়। এই জন্য এটাকে কনফিগারেশন ম্যানেজমেন্ট বলে। দেন হচ্ছে গিয়ে চেঞ্জ ম্যানেজমেন্ট। সফটওয়্যারের ভিতরে যখনই কোনো চেঞ্জ হয়, চেঞ্জ মানে একটা প্রজেক্ট, প্রজেক্ট মানে হচ্ছে একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল দরকার। এখানে যে জিরার কথাটা লেখা আছে, দ্যাটস এ প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল। সার্ভিস নাও ইজ এ প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল। হেল্প ডেস্ক ম্যানেজমেন্ট টুল। একটা চেঞ্জ রিকোয়েস্ট আসলো, ওই চেঞ্জটা প্রপারলি প্ল্যান করে এক্সিকিউট করে কমিউনিকেট করা হইলো কিনা, এইটার পুরো ট্র্যাকেবল একটা সিস্টেম, একটা ট্র্যাকেবল যদি সিস্টেম থাকে, এটাকে আমরা বলছি চেঞ্জ ম্যানেজমেন্ট সিস্টেম, যাতে কোনো চেঞ্জ আনম্যানেজড, আনপ্ল্যান্ড, আননোটিসড না থাকে। দেন কামস রিলিজ ম্যানেজমেন্ট। রিলিজ ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে যে আমি যখন সফটওয়্যারটা ফাইনাল এনভায়রনমেন্টে, লাইভ এনভায়রনমেন্টে ডেপ্লয় করছি, এটা একটা বড় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মোস্টলি অ্যাপ্লিকেবল। যে আমি ক্লাউডে ডেপ্লয় করছি, আমার ক্লাউডে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস নেওয়া আছে পাস, এই ক্লাউডে আমি সফটওয়্যারটাকে ডেপ্লয় করছি, যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট শেষ, সেখানে আমি ইউজারের জন্য ডেপ্লয় করছি। তখন আমার প্রতিটা জিনিস কনফিগারেশন এবং প্রত্যেকটা স্ক্রিপ্ট, প্রত্যেকটা প্রিপারেশন ঠিক মতো হচ্ছে কিনা, এটাকে আগে থেকে গুছিয়ে একটা টুলের মধ্যে দিয়ে এটাকে আমরা রিলিজ ম্যানেজমেন্ট করতে পারি, যে আমি এই মুমেন্টে সফটওয়্যারটাকে ওখানে ডেপ্লয় করলাম, তারপর ওটা চেক করে দেখলাম। আর ভার্সন কন্ট্রোল হচ্ছে গিয়ে যখন সফটওয়্যার ডেভেলপ হয়, একটু লার্জার সফটওয়্যারে মাল্টিপল ডেভেলপার একসাথে ডেভেলপ করতেছে। সো কেউ একটা ফিচারের ভিতরে, একটা ফাইলের ভিতরে কোনো একটা চেঞ্জ করলো, তখন ওই একই ফাইলে হয়তো সেকেন্ড আরেকজন প্রোগ্রামার কাজ করছে। সেকেন্ড প্রোগ্রামার যখন ওই ফাইলটা সেভ করলো, তখন আগের প্রোগ্রামারের চেঞ্জটা সব ওভাররাইট হয়ে যাওয়ার চান্স থাকে। এইটা যাতে না হয়, আমরা ডেভেলপাররা সাধারণত একটা সিস্টেম মেনটেন করে, যেটাকে আমরা বলি ভার্সন কন্ট্রোল সিস্টেম, যেখানে এখানে নাম আছে গিট, এটাকে বলে গিট হাব, সাবভার্সন। আগে ছিল এরকম, আমি যেমন অনেক আগে ইউজ করতাম মাইক্রোসফট সোর্স সেফ, হ্যাঁ, ভিজুয়াল সোর্স সেফ, মাইক্রোসফট ভিজুয়াল সোর্স সেফ, ভিএসএস। সো এই ধরনের ভার্সন কন্ট্রোল ইউজ করা হয়, যেখানে একজন প্রোগ্রামার যে ফাইলটাতে কাজ করছে ওই ফাইলটা লক হয়ে আছে, অন্য প্রোগ্রামার ওই ফাইলে কাজ করতে পারবে না আনটিল দ্য প্রোগ্রামার ওটাকে আবার ব্যাক করে রিপোজিটরিতে। এটাকে চেক ইন চেক আউট প্রসেস বলে। অর্থাৎ একজন প্রোগ্রামার যদি একটা ফাইলকে চেক আউট করে, নিয়ে কাজ করতে থাকে, এটাকে চেক আউট বলে, তখন অন্য প্রোগ্রামারটা দেখে যে এই পার্টিকুলার ফাইলটাতে প্রোগ্রামার এক্স কাজ করতেছে, এটা চেকড আউট অবস্থায় আছে, তখন ওই ফাইলে আর কেউ যাতে চেঞ্জ করতে না পারে, যাতে তার চেঞ্জটা ওভাররাইট না হয়। তখন প্রোগ্রামার এক্স তার কাজ শেষ করে ওইটাকে চেক ইন করে দিল আবার, তখন ইট গেটস অ্যাভেলেবল ফর আদার্স টু মডিফাই ইট ফার্দার। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা হচ্ছে কি, এটা ডকুমেন্টেশনে হেল্প করে, যে এক্স্যাক্টলি কে কি কারণে কি চেঞ্জ করেছে সফটওয়্যারটার ভিতরে। সো সফটওয়্যারের ভিতরে সব রকমের চেঞ্জ যা করা হচ্ছে বিভিন্ন টাইমে, সেটা একটা ডকুমেন্টেড ওয়েতে থাকে, সো দ্যাট কোনো এরর যদি দেখা যায়, তখন এটাকে ট্র্যাক ব্যাক করা হয় কোন চেঞ্জের থেকে এররটা আসলে তৈরি হলো, তাতে এটা রিপেয়ার করতে সুবিধা হয়, কুইক ফিক্স করা যায়। সো দিস ইজ কল্ড ভার্সন কন্ট্রোল। সো এই ধরনের কিছু টেকনিক্যাল টুল ইউজ করা হয় ফর প্রোডাক্টিভিটি অফ দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট: কনফিগারেশন ম্যানেজমেন্ট, চেঞ্জ ম্যানেজমেন্ট, রিলিজ ম্যানেজমেন্ট অ্যান্ড ভার্সন কন্ট্রোল। সো এগুলো করলে জেনারেলি ট্রান্সপারেন্ট ট্র্যাকিং, চেঞ্জ রিলিজগুলা ট্রান্সপারেন্ট হয়, ভিজিবিলিটি থাকে, কোলাবোরেশন সম্ভব হয় মাল্টিপল প্রোগ্রামার, মাল্টিপল ইউজারের মধ্যে, এবং রিস্ক রিডাকশন হয়, যে এখানে হঠাৎ করে একটা ভুল সারফেস করবে না, সারফেস করলে আমি কুইকলি জানতে পারবো এক্স্যাক্টলি কি কারণে এটা সারফেস করলো, so that we can quickly make a fix. Okay, so these are some tools and the configuration, change, release management কিছু key tools যেগুলো আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা বা সফটওয়্যার ডেভেলপাররা ইউজ করে থাকে। ওকে, ওকে, সো ইট ব্রিংস আস টু দ্য এন্ড। কারো কোনো প্রশ্ন আজকের পুরো ক্লাসের আলোচনায়? বুঝতে অসুবিধা হয়েছে কোনো? লাস্টেরটাই শুধু একটু টেকনিক্যাল, বাকিগুলো বুঝতে কোনো অসুবিধা হয়েছে? No, sir. ওকে, গ্রেট। So I think we'll leave it to this level. আমি স্লাইডটা আপনাদের ইমেইলে শেয়ার করে দিচ্ছি, হ্যাঁ, ইমেইলে শেয়ার করে দিচ্ছি, বাট রিমেম্বার স্লাইড ইজ নট এভরিথিং। হ্যাঁ, আপনাদেরকে
পড়তে হবে কিন্তু, হ্যাঁ? ম্যানুয়ালটা বা এটা পরীক্ষার আগে স্যার অবশ্যই পড়তে হবে। ঠিক আছে? বাট স্লাইডটা একটা গাইড হিসেবে কাজ করবে। ওকে, কারো কোনো প্রশ্ন না থাকলে we can end the call today. স্যার ম্যানুয়ালটা তো অনেক বড়। হুম। চ্যাপ্টার গুলো খুব বড় না। ওকে। ChatGPT ইউজ করেন? জি স্যার। Okay, what you will do, you will put the manual in ChatGPT. You will put the copy of my slide in ChatGPT. ও, ওটা অবশ্য আপনার পেইড ভার্সন না হলে পারবেন না সম্ভবত। আচ্ছা, আমি জানি না পারা যায় কিনা। হ্যাঁ, চেক করে দেখেন পারা যায় কিনা। আমি সাধারণত যেটা করতাম যদি আপনাদের জায়গায় স্যার স্লাইডস এর রাইটিং গুলা যদি কপি পেস্ট করে দেওয়া হয় তখন আবার চ্যাট জিপিটি অনেক ভালো ফ্যান্টাস্টিক, বিউটিফুল, কোনো অসুবিধা নেই। এই ফিডব্যাক তো ভালো আইডিয়া। দ্যাটস এ গুড আইডিয়া। সো জি ওরকম স্যার। করে দিয়ে ওরকম করে দিয়ে আপনি করবেন কি, বলবেন যে আপনাকে ম্যানুয়াল থেকে হাইলাইটেড পোর্শন গুলো আলাদা করে ডকুমেন্ট করে দিতে এবং স্যাম্পল এমসিকিউ ডেভেলপ করে দিতে। ঠিক আছে? জি দেখবেন স্যার। সুন্দর আপনার প্র্যাকটিসের জন্য জিনিস হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। ওকে, গুড। এখন অনেক কিছু টেকনোলজি আমাদের হাতে অ্যাভেলেবল। উই হ্যাভ টু বি এবল টু লার্ন অ্যান্ড মেক বেস্ট ইউজ অফ দোজ টেকনোলজি। ওকে, চ্যাট জিপিটি শুধু চিঠি লেখার কাজ না। আমি পার্সোনালি চ্যাট জিপিটি যে পরিমাণ ইউজ করি কল্পনার বাইরে। হ্যাঁ, আমি হিউজ পরিমাণ অ্যানালাইসিস করি, হিউজ ডেটা। সো আমার পুরা পয়সা উসুল হয়ে যায়। হ্যাঁ, হোয়াট এভার আই স্পেন্ড অন চ্যাট জিপিটি। ওকে, সো ট্রাই টু মেক বেস্ট ইউজ অফ এআই। স্যার। ঠিক আছে তাহলে, স্যার থ্যাংক ইউ। স্লাইডটা তাহলে একটু ইমেল করে দিলে ভালো হয় ইমেল স্যার, করে কারণ দিচ্ছি। সবাই email করে ক্লাস দিচ্ছি। শেষে স্লাইডটার জন্য অপেক্ষা করে। শিওর, আমি ইমেল করে দিচ্ছি এই স্লাইডটা। পেয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ওকে, স্যার। থ্যাংক ইউ সবাই। দেখা হবে নেক্সট ক্লাস ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।